নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন পডকাস্ট নিয়ে। একটা সপ্তাহ গ্যাপ দিয়ে একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন তথাগত ঘোষ। তো তথাগত ঘোষ একজন ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং শুধুমাত্র ফিল্ম মেকারটা খুব কম বলা হবে, কারণ উনি শুধুমাত্র ফিল্ম মেকার নয়, উনি আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবকিছুই বলা যেতে পারে। আমার সমস্ত মানে যখনই ডাউন ফিল করি তখনই আমি পিং করলে পাওয়া যায় লোকটাকে। তো এরকম একজন মানুষ যার ছবি দেশে বিদেশে নানান জায়গায় ট্রাভেল করেছে, এবং বার্লিন এলে গেছে, আহ, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, ভ্যাঙ্কুভার ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এবং মানে হি ইজ আ ম্যান অফ মেনি ট্যালেন্টস। এবং খুব বেশি কিছু বলার নেই, আমি তথাগতদাকেই বলবো, তুমি কেমন আছো, তুমি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য জেনারেস ইন্ট্রোডাকশন অর্ক। খুব ভালো লাগছে এসে। এবং অর্ক, প্রথমেই বলি যে অর্ক যে কথাগুলো বললো সেটা উল্টোটাও সত্যি। আমরা অনেক সময়তেই আই থিঙ্ক এই সময়তে সেটা খুব দরকার যে একে অপরকে পাওয়া, একে অপরের সাথে টাচে থাকা, এবং শুধুমাত্র হাই পয়েন্ট গুলো নয়। আই থিঙ্ক এইটা খুব, আমার মনে হয় যে একটা খুব ইম্পর্টেন্ট সময় যেখানে লো পয়েন্ট গুলো শেয়ার করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট একে অপরের সাথে। সো আই থিঙ্ক সেদিক থেকে I would say that Orko has always been that friend. And হ্যাঁ, ভালোই আছি সব মিলিয়ে। আশা করি যতটা ভালো থাকা যায়, যদিও আমার মনে হয় যে কেমন কেমন আছি প্রশ্নটা আজকালকার দিনে খুবই একটা কঠিন প্রশ্ন। আমার মনে হয় সব থেকে কঠিন প্রশ্ন ওটাই, কারণ এর সঠিক উত্তর আমার মনে হয় যে আমাদের কাছে থাকে না, বা যদি সঠিক উত্তর দিতে চাই তাহলে সামনের জন অনেক সময় সেটা শুনতে রাজি হয় না, কারণ সেগুলোর মধ্যে অনেক সেটা খুব গ্রে এরিয়া। মানে এটা বাইনারিতে উত্তর দেওয়া খুব মুশকিল এই প্রশ্নের, ভালো কি খারাপ। তুমি দুদিন আগে একটা কবিতা লিখেছিলে আমার মনে আছে এটা নিয়ে। সেইটার প্রসঙ্গেই বললাম। তো কাজেই আমার মনে হয় যে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে সব দিক থেকেই আছি। মানে আমার মনে হয় যে ইটস এভরিডে, ইটস লাইক টেকিং এভরিডে ওয়ান স্টেপ এট আ টাইম। অ্যান্ড অনেকের থেকেই ভালো আছি আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে, কারণ যেরকম ভাবে আমাদের সামাজিক রাজনৈতিক অবক্ষয় যেরকম ঘটছে, প্রত্যেক দিনই এক একজন বাস্তুচ্যুত হচ্ছে, বাস্তুহারা হচ্ছে। তো আমার মনে হয় যে যখন ভাবি দেখতে গেলে তাদের থেকে তো ভালোই আছে, অনেক ভালোই আছে, থ্যাঙ্কস টু আওয়ার প্রিভিলেজ। অবশ্যই 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 অনেক বেশি প্রিভিলেজড আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং তুমি তো একটা ফটো সেশনও করেছো, তুমি, আমি দেখলাম তুমি গেছিলে এবং তুমি একটা ফটো সেশন করেছো, আই গেস। হ্যাঁ 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 হ্যাঁ, ফটো সেশন, যেটা আমি মানে ফটো সেশন করেছি বলতে আমাদের এইখানের যে একটা মানে চল আছে আমাদের বাড়ির কাছেই আর কি। সেই চলে বেসিক্যালি মানে যেরকম এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এভিকশন ড্রাইভ হচ্ছে, অনেক স্লাম, অনেক দোকানপাট, সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এবং আমার মনে হয় যে, তো মানে আমার আমি ঠিক জানি না যে হাউ টু ফিল অ্যাবাউট দিস। অফকোর্স অনেকেই হয়তো তোমার এই পডকাস্ট যারা দেখবে তাদের মধ্যে অনেকেই আমাদের এই রাজনীতির সাথে ডিসএগ্রিও করতে পারে, আবার এগ্রিও করতে পারে। কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কারোর মুখের গ্রাস কেড়ে নেওয়া, তাদেরকে সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন না দিয়ে তাদেরকে হোমলেস করে দেওয়ার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। সেটা আমার মনে হয় যে বরাবরই একটা খুব কাস্টিস্ট, ক্লাসিস্ট, এলিটিস্ট পলিটিক্স, ডিভাইসিভ পলিটিক্স, এবং একটা বুলডোজারের আঘাত ঠিক করবে যে আমরা সেই রাজনীতির কোন দিকে আছি, সেটাকে আমি সমর্থন করি না। তো কাজেই আমি খুবই ট্রাবল ছিলাম, এবং সেই কারণেই গেছিলাম এইসব দেখতে আর কি। বিশেষ করে আমার মনে হয় যে অনেক সময়তে কিছু করার অনেক সময় থাকে না। মানে আমার সত্যি কথা বলতে কি, না আমি যাই করি না কেন সেটা খুব একটা মানে আমি কিছু সেইভাবে করতে পারবো না। অনেক কিছুই করতে পারি অনেক সময়তে, জাস্ট গিয়ে নিজেকে এডুকেট করা। কারণ প্রতিদিনই আমার মনে হয় যে এমন একটা সময় আছে যেখানে প্রত্যেকদিন নিজেকে কোনো না কোনো ভাবে আমরা এডুকেট করছি। সুতরাং সেই ডিটাচ না থেকে
মাটিতে গিয়ে অনগ্রাউন্ড থেকে মানুষের সাথে কথা বলা, তাদের অবস্থা দেখা, ইট হাম্বলস মি অলসো। সো সেদিক থেকেই আমি গেছিলাম, এবং এবং যা দেখলাম অবশ্যই মানে দেখে বিধ্বস্তই হলাম। নতুন কিছু নয়, এটা বিধ্বস্ত হওয়ার জন্যই হয়তো গেছি। তা সত্ত্বেও অন্তত গেলাম। এর বেশি আর কিছু বলার নেই। মানে আমার যাওয়া না যাওয়া তো সত্যি কথা বলতে কিছু যায় আসে না, কিন্তু তাও আর কি, কিন্তু তাও আমার নিজের জন্য আমি গেছিলাম। রাইট, একদম। মানে এটা এটা নিয়ে কিছু বলার নেই, এতটাই এই অধিকারটা তো কেউ কাউকে দেয় না, কাউকে ঘর ছাড়া করা, তার ব্যবসা, দীর্ঘদিনের বিজনেস, সমস্ত কিছু থেকে বার করে দেওয়া, এইগুলো মানে কিছু বলার নেই। আর এগুলো যারা সেলিব্রেট করছে তাদের নিয়েও আমার কিছু বলার নেই, এর বেশি কি বলবো বলো। একদমই একদমই সবকিছু মানে আমার সেলিব্রেশনের সময় চলছে, জানো তো, সবকিছু সেলিব্রেট করা হচ্ছে, উদ্ভট উদ্ভট জিনিসপত্র। এই যে একটা লোককে এনকাউন্টার করে মেরে দিল, সেলিব্রেট করা হচ্ছে। এই এই এভিকশন করে দিল, সেলিব্রেট করা হচ্ছে। একটা সিনেমা বেরোলো যেটা দেশাত্মবোধক কথাবার্তা বলছে, সেলিব্রেট করা হচ্ছে। কাজেই মানে সেটার ব্যানকে সেলিব্রেট করা হচ্ছে রাদার, বা এবং আমার মনে হয় যে এই যে সেলিব্রেশনটা একটা কোথাও না কোথাও এটাও এক ধরনের মব লিঞ্চিং। কারণ মানে আমার মনে হয় যে কিছু মানে ব্লাডথার্স্টি ব্লাড হাউন্ড ডগের মতো মানুষজন লাফিয়ে পড়তে পছন্দ করে। মানে তারা অ্যাকচুয়ালি রক্তই চায়, মানুষের রক্ত পিপাসু। এবং যারা জানে না কোনোভাবে যে তারা কি চায় আসলে, যে যার ফলে অনেক সময়তে আমরা ঐতিহাসিকভাবে অনেক দাঙ্গা যে দেখে থাকি, অনেক মানুষ তারা যারা দাঙ্গায় ভাগ নেয়, যারা দোকানপাট ভেঙে ফেলে, মানুষজনকে অ্যাবিউজ করে, খুন করে এসব দাঙ্গাতে, তারা অনেক সময়তেই জানে না যে তারা কিসের কারণে লড়ছে, বা মানে লড়ছে কথাটা যদি আমি বলি খুব ঠুনকো ভাবে। তো এটা আমার মনে হয় যে ওই রকমই একটা সময় যখন অনেক সোকল শিক্ষিত লোকেরাও ঠিক জানে না যে তারা কি কারণে সেলিব্রেট করছে। সো আমার মনে হয় যে এটা অনেক সময়তে ওই একটা মব লিঞ্চিং এরই সংস্করণ, এই ভার্চুয়াল সংস্করণ, যেখানে মানুষজনকে মানে প্রহার হয়তো তারা মানে ফিজিক্যালি করছে না, কিন্তু অন্যভাবে তাদের এই মানে অস্বাভাবিক বর্বরচিত দিকটা আমরা সেই দিকে নিদর্শন আমরা পাচ্ছি। ঠিক ঠিক। তো একটা কথা আমাকে বলো, যে এই যে আমরা এত দেশের কথা বলছি, এই বছরে তো লাগানের 25 বছর হলো, এবং লাগানো একটা দেশাত্মবোধক ছবি। তো এই সময়ে দাঁড়িয়ে লাগানকে তুমি কোথায় দেখো, কিভাবে তুমি লাগানকে পারসিভ করো এই সময় দাঁড়িয়ে? হ্যাঁ, খুব 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 দারুণ প্রশ্নটা যেভাবে করলে। আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ প্রথমেই যদি আমি দেখতে যাই যে লাগান যারা বানিয়েছে, যে মেকাররা, তার প্রযোজক, তার মুখ্য অভিনেতা, তারা একসময় যেরকম নির্ভীক ভাবে অনেক কিছু প্রতিবাদ করেছে আমাদের দেশে জন্য, বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রামের তারা ভাগিদার হয়েছে, তাদেরকে আমরা এখন অ্যাকচুয়ালি নুয়ে পড়তে দেখেছি রাষ্ট্রযন্ত্রের কাছে। তো সেটা অবশ্যই, তো প্রথমেই লাগানের কথা যখন বলি, এবং লাগানের আগেন যেটা বললাম, যারা প্রযোজক, লাগান আমার অত্যন্ত প্রিয় একটা ছবি, অনেকের মতোই। কিন্তু সেটা ভাবলে একটা সময় মানে খুব অবাক লাগে এবং বিস্ময় লাগে যে লাগান যিনি বানিয়েছেন, সেই অভিনেতা অনেক এরকম ছবি করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ ছবি, একদম। এবং সেই কিন্তু এবং তখন এবং সেই সময়ে দাঁড়িয়ে তিনি তাকে আমরা আইডলাইজ করি শুধুমাত্র তার এই সিনেমা চয়েসের জন্য নয়, তিনি ব্যক্তিগত জীবনও বা পাবলিক লাইফেও কতটা সোচ্চার ছিলেন এরকম স্বৈরাচারী শোষকের বিরুদ্ধে। কিন্তু তো এখন যখন আমি দেখি যে 25 বছর পরে সেই মানুষগুলো কোনো না কোনো ভাবে তাকে হয়তো ঝুঁকতে হয়েছে, আমি অনেক সময় বলবো না যে সবাই মানে ঝুঁকে পড়েছে স্বেচ্ছায়, তাকে ঝুঁকতে বাধ্য করা হয়েছে যেভাবে, যদিও সেটা কোনো এক্সকিউজ হতে পারে না, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে সেটা আমায় খুব পীড়া দেয় ভাবলে। 25 বছর পরে সেই মানুষগুলো আছে, তাদের হয়তো
ব্যক্তিগত মেটেরিয়ালিস্টিক, যদি আমরা মেটেরিয়ালিস্টিক ওয়েলথ যদি বলি বা যাই বলি, সেটা তাদের বাড়লেও তারা মানুষ হিসেবে অনেকটাই বদল হয়েছে। শীত দ্বারাই অনেক তফাৎ আমরা দেখতে পাই। তো আমি প্রথমেই আমি আজকে যতই আমরা বলি যে আর্ট আর আর্টিস্টকে সেপারেট করা উচিত, সেটা আমি পার্সোনালি সেই রাজনীতি বিশ্বাস করি না। আমার কাছে শিল্প এবং যে শিল্পী সেই শিল্পটি বানিয়েছেন ততটাই ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে আমি নিজে অন্তত বিশ্বাস করি যে একটা পিস অফ ওয়ার্ক, একটা আর্ট যখন ক্রিয়েট হচ্ছে, যিনি বানাচ্ছেন তার সত্তাটা তার মধ্যে, আমরা তাকেই দেখছি। আমরা তার রাজনীতিকেই কিন্তু ভক্ষণ করছি। তো সেখানে যখন সেই শিল্পীর মধ্যে তার প্রতিফলন দেখতে পাই না, যে শিল্পের মাধ্যমে সেটা বলতে চাইছে, তো এই ডুয়ালিটি আমার খুব কনফিউজ করে। তো লাগানের কথা বলতে গেলে আমার মনে হয় যে লাগানের 25 বছর নিয়ে অনেকে কথা বলেছে, অনেক রকম লেখা লিখেছেন অনেক বিদ্বজনেরা, কিন্তু এইটা নিয়ে কিন্তু খুব একটা কেউ কথা বলেনি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং আলোচনাটা হওয়া দরকার। যে মানুষগুলো এর পিছনে দায়ী এত ভালো একটা সিনেমা বানানোর জন্য, এবং লাগান যে ভারতবর্ষের কথা বলে, সেখানের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে একজন মুসলমান খেলোয়াড়ও সেখানে উইনিং রানস করেছিল, একজন দলিত একটি মানুষ, সে তার অসাধারণ বোলিং এর জন্য আজকে প্রোটাগনিস্টের টিম জিতেছিল। তো একটা এমন একটা ভারতবর্ষের কথা বলে, এবং সেখানের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্স অফ উইমেন ইন দ্যাট ফিল্ম, সব মিলিয়ে আমার মনে হয় যে মহিলাদের যে জায়গা ওই ছবিটাতে দেওয়া হয়েছে, বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন জায়গা থেকে উঠে আসা মানুষদেরকে যে জায়গা দেওয়া হয়েছে, সেই ভারতবর্ষে কিন্তু আমরা এখন আর বাস করছি না। কিন্তু সেই ছবির যারা কারিগর, কারণ সিনেমার কিন্তু অশেষ ক্ষমতা আছে একটা চেঞ্জ আনার, পজিটিভ চেঞ্জ আনার। আমার মনে হয় আমরা অনেক সময় বলি, অনেক সিনেমা দেখে ইদানিং কালের লাস্ট কয়েক বছরে তো ডেফিনেটলি, যে না ওটা সিনেমাতে যারা বুদ্ধিমান হবে, বিচক্ষণ হবে, তারা সিনেমার বা তফাৎটা ঠিক জানবে, যে সিনেমাতে যেটা দেখানো হচ্ছে সেটাই কি তারা ধ্রুব সত্য বলে মেনে নেবে, তা তো নয়, দুটো আলাদা। কিন্তু সেটা একদমই ঠিক নয়। আমি নিজে যখন ট্রেনে বাসে ট্রাভেল করি, তখন আমি অনেক সময় দেখি যে ওইসব যে সিনেমার কথা আমি নাম নিচ্ছি না, কিন্তু সিনেমার কথাগুলো বুঝতেই অনেক যারা বোঝা তারা ঠিক বুঝে নেবে, সিনেমাগুলো দেখে তারা হাততালি দিচ্ছে, তারা একটা পৈশাচিক আনন্দও পাচ্ছে। এবং যেটা আমি বললাম যে ব্লাড লাস্ট একটা তৈরি হয়েছে মব লিঞ্চিং এর, সেটা কিন্তু এইসব সিনেমাই কিন্তু দায়ী তার জন্য, অনেকটা ইনস্টিগেট করার জন্য, সেই ফিলিংসটাকে ভ্যালিডেট করার জন্য। একদম সেটা ম্যাসকুলিনিটির প্রশ্ন হোক, টক্সিক ম্যাসকুলিনিটি, পেট্রিয়ার্কিকে নরমালাইজ করা হোক, অনেক রকম ভাবেই কিন্তু সিনেমাগুলো কিন্তু ভ্যালিডেট করছে। তো কাজেই সিনেমা একটা মাস মিডিয়াম, অন্তত ভারতবর্ষের মতো একটা জায়গায়, এবং লাগানের মতো একটা ছবি, যেটা একটা মেইনস্ট্রিম ছবিও বটে, তার ক্ষমতা অপরিসীম। সুতরাং সেই মেকাররা আজকে আর সেরকম ছবি বানানোর কথা হয়তো ভাববে না, কারণ তারা বলবে যে এটা সম্ভব নয়। সম্ভব সবই, আমার মনে হয় যে তারা they have chosen not to react to that। আশুতোষ গোয়ারিকা তো ওদের ছবি বানানোই বন্ধ করে দিয়েছে একটা পয়েন্টে, মানে দেখি না আর আমি বানাতে, সেরকম অন্তত শুনিনি আমি, এবং আমার মনে হয় না লাস্ট সেরকম ওনার কোনো মেমোরেবল ফিল্ম আমার মনে হয় না। অনেস্টলি স্বদেশের পর আমি ওনার স্বদেশের পর আমারও খুব একটা যে অন্য কোনো ছবি খুব ভালো লাগে তা নয়। হ্যাঁ, আমার মনে হয় হি ইজ আ ম্যান অফ টু ফিল্মস, লাইক লাগান এন্ড স্বদেশ, এবং দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ। দুটো ছবি সে ভারতবর্ষের কথা বলে, আগেন যেটা বললাম লাগান এবং স্বদেশ আমার মনে একটা এক্সটেনশন। এবং লাগানের আমি যখন মেকিংও দেখেছিলাম, আমার মনে হয় যে আশুতোষ গোয়ারিকা ট্রাভেল করেছিলেন ইন্ডিয়াতে লাগানের রেকি করার জন্য। চালে চালো যে ভিডিও ডকুমেন্টারিটা রয়েছে, এটা অত্যন্ত একটা ভালো ডকুমেন্টারি। তো সেটা দেখে আমার মনে হয়েছিল যে হয়তো স্বদেশ ওই এক্সপিরিয়েন্স গুলো থেকেই বানানো, মানে ওই ইন্ডিয়াকে দেখার একটা এক্সপিরিয়েন্স থেকেই বানানো। তো কিন্তু স্যাডলি যেটাই বললাম, যে ছবির যে মেকার, এবং পরে আমি যে আরেকটা ছবির কথা বলছিলাম আমির খানের রং দে বাসন্তী, রং দে বাসন্তীর যিনি লিরিসিস্ট রাইটার, যে অসাধারণ গানগুলো প্রসূন যোশী, তিনি আজকে সিবিএফসির কিন্তু একজন কর্মকর্তা, যে একটি রিসেন্টলি একটি ছবিকে 127টা না 128টা কার্ড দিয়েছিল
তো আমি ঠিক জানি না মানুষজনের এত বদল 25 বছরে হয়ে গেল কি করে, এবং ভালো। এরকম এত ভালো ভালো শিল্পী, সেটা আমায় খুব পীড়িত করে। আমি মানে তাদেরকে দোষ দিচ্ছি না, আই এম নো ওয়ান টু সে এনিথিং अगेंस्ट देम, they have every right to do what they can, but because I have idolized them, so it just gives me a lot of pain to see this kind of thing happen. এই এই ছবিগুলো মানে রং দে বসন্তীর মতো ছবি, মানে এটাও তো দেশাত্মবোধক ছবি, এর মধ্যে কিন্তু এর মধ্যে তো ভীষণ ভালো, ঘৃণা নেই কোথাও, ভীষণ ঘৃণাটা ভালো, কোথাও নেই। একদমই নেই, বরঞ্চ খুব একটা অদ্ভুত সলিডারিটির একটা সলিড, অদ্ভুত নয়, একটা সলিডারিটির কথা বলে, যে বলা আছে সলিডারিটিটা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ। মানে আমি এমন বলছি না গুরুত্বপূর্ণ। যে মানে লাইক একটা আর্মড রেবেলিয়ন, সেই থেকে দেখতে গেলে একটা একটা কমিউনিস্ট ওয়েতে একটা আর্মড রেবেলিয়ন আনতে হবে, মানে অস্ত্র তুলে নিতে হবে, সেটা কোনো সলিউশন নয়। হ্যাঁ, কিন্তু আমি এটা বলবো যে যেটা ওই ছবিতে দেখানো হয়েছে, এবং তারা তাদের ভুলটা হয়তো কোনোভাবে বুঝতেও পেরেছে, এবং তারা তার এও করে, মানে তারা দে হ্যাভ টু পে ফর দ্যাট ইফ আই শেষে গিয়ে, হ্যাঁ। শেষে গিয়ে। কিন্তু আমার মনে হয় যে অন্তত একটা সলিডারিটি, একটা যে অন্তত বিং ভোকাল অ্যাবাউট হোয়াট উই ফিল, সেটা খুব ইম্পর্টেন্ট অন্তত আমার মনে হয়। তো অন্তত মানে আমার মনে হয় যে এখন মানে এনি পিস অফ রাইটিং, ফিল্ম, এনিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট। সো ইয়া, এবং লাগান আমি বলবো ইন টার্মস অফ মেকিং অ্যাজ ওয়েল, তুমি যদি দেখো যে ছবিটার সেকেন্ড হাফের কতটা পোর্শন জুড়ে শুধু একটা ক্রিকেট ম্যাচ, এবং এতটা সময় জুড়ে একটা ক্রিকেট ম্যাচ দেখানো হচ্ছে, এবং সেই সময়টা দেয়া হচ্ছে ছবিটাকে, এটা কিন্তু তুমি আজকে আর দেখতে পাবে না। তোমাকে ইদার কোনো শক ভ্যালু দিতে হবে ছবির মধ্যে, যে একটা এরকম একটা দৃশ্য দেখিয়ে দেবো যেটা প্রচন্ড একটা শকিং, এবং কোনো মেকাররা টাইম নেবে না, ফাট না ফাট 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 সিন থেকে না সিন থেকে আমার, সিন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি লাগান মানে শুধুমাত্র রিসেন্টলি যে 25 বছর হলো বলেই দেখেছি তা নয়, আমি বহুবার মানে লাগান সময় পেলে আমি চালিয়ে চালিয়ে বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন দেখি, কারণ অ্যাডিকশন রয়েছে আর কি, সাংঘাতিক রিওয়াজ এবং সাংঘাতিক রিওয়াজ ভ্যালু, এবং আমার মনে হয় যে প্রতিদিন একবার করে কিছু কিছু সিন দেখলেও সেটা ছবিটার পুরনো হয় না, এবং তার কারণ ওইটাই, মানে তার কারণ কিন্তু শক ভ্যালু না থেকেও ছবির মানে আশুতোষ গওয়ারিকার কিন্তু ক্রিকেটের প্রত্যেকটা বোধহয় মানে ভাঁজ ইউজ করে ফেলেছেন তার মানে ছবিটার ড্রামাটাকে তৈরি করার জন্য। এটা খুব আশ্চর্যের একটা বিষয়, মানে সেখানে একটা নো বল তো অবশ্যই লাস্টে আমরা দেখতে পাই, সেখানে একটা 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 মানে সিঙ্গেলটাকে 4 করে দেওয়া, ক্যাপ্টেন রাসেল 4 করে দিচ্ছে ওকে, যাতে ওই দিকে ব্যাটসম্যান যাতে পরের দিকে না খেলতে পারে, পরের দিকে না খেলতে পারে পরের ওভারে। তো আমার মনে হয় ক্রিকেটের প্রত্যেকটা টুলকেও এইভাবে নিখুঁতভাবে ইউজ করে, এবং ম্যাচটাকে আমি তো শুনেছিলাম যে ইন্টারভিউতে দেখছিলাম যে লাগানের মানে ইনিশিয়াল যে কাট ছিল সেটা প্রায় 6-7 ঘন্টা ছিল, ক্রিকেট ম্যাচটাই প্রায় 3 ঘন্টার একটা ক্রিকেট ম্যাচ ছিল একটা, তো সেখান থেকে কেটে ওরা শর্ট করেছে মেকাররা। তো কিন্তু আমার মনে হয় যে মানে, এবং লাগানের সাথে আলাপও সেইভাবেই, লাগান আমি হলে দেখিনি কারণ তখন ক্লাস 3-তে পড়তাম, আর কিন্তু আমার মনে আছে লাগানের সাথে প্রথম আলাপ হয়েছিল ওইভাবেই, যে জিকের একটা কোয়েশ্চেন, আমাদের জেনারেল নলেজের যে পেপার থাকতো সেখানে কোয়েশ্চেনে যে কোন সিনেমা ইদানিং রিসেন্টলি হওয়া সিনেমা যেটা একটা ক্রিকেট ম্যাচ দেখায় সিনেমাতে, একটা কোন সিনেমায় পার্ট, এটা একটা, তো সেখানে আনসার ছিল লাগান, তো এটা একটা জিকের কোয়েশ্চেন। মনে আছে ওই বছর বিউটিফুল মাইন্ডও বেরিয়েছিল, সো বিউটিফুল মাইন্ড লাগান কেম ইন দ্য সেম ইয়ার, এন্ড বিউটিফুল মাইন্ডেরও কোয়েশ্চেন আসতো জিকেতে যে জন ন্যাশের ওপর যে বায়োপিক তার নাম কি, তো বিউটিফুল মাইন্ড উত্তর ছিল তার। তো এই দুটো সিনেমা তখনই শুনি, এবং তখন ওই দুটো মনে আছে ওই বছরই দেখি, তখন অত অ্যাপ্রিসিয়েট করতে পারিনি অফকোর্স সিনেমাগুলো, কিন্তু পরে আস্তে 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 যখন লাইক বিভিন্ন সময়ে মানে বিভিন্নভাবে লাগানকে ডিসকভার করেছি, বিভিন্ন রকম ভাবে প্রত্যেকটা সিন, এবং তার যে স্ট্রাকচার, আমার মনে হয় যে ইভেন ইন টার্মস অফ স্ক্রিন প্লে, ক্যারেক্টারের যে ইন্ট্রোডাকশন সিনে, ভুবনকে প্রথমেই যে আমরা দেখতে পাই যে ও ক্যাপ্টেন রাসেল সাথে যে প্যারালালি দৌড়চ্ছে হরিণটাকে ইয়ে করার জন্য, দুজনের মধ্যে কম্পিটিশনটা সেট আপ করে দেওয়া, যে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিনেমাটা হতে চলেছে, এরাই এই হিরো ভিলেন। তার মানে যে এই সেট আপ গুলো, এই স্ক্রিন প্লে রাইটিং এর একটা খুব দারুণ একটা মাস্টার ক্লাস এই ছবিটা, এবং তার মধ্যে এগুলো কিন্তু কোনোভাবেই হলিউড ওরিয়েন্টেড, এগুলো কিন্তু পিক বলিউড, এগুলো কিন্তু টিপিক্যাল বলিউড প্রেজেন্টেশন, কিন্তু সেটাই খুব আশ্চর্যের।
সেটাই খুব আশ্চর্যের, এবং সেটাই আমাকে খুব অবাক করে। একদমই তাই, মানে ঠিকই বলেছো, এইটাই খুব অবাক করে যে ইনস্পাইট অফ বিং সো মাসালা মেইন স্ট্রিম বলিউড, ইট ইজ স্টিল সো মানে একদম লাইক ইট ক্যান রাইভাল এনি ওয়ার্ল্ড সিনেমা অ্যাজ এ ম্যাটার। একদম একদম। এবং আমি এটা কিন্তু আমি রিয়েলাইজ করেছি ওভার টাইম যে বলিউড একটা জনরা। কিছু কিছু জিনিস আছে যেগুলো বলিউডেই হয়, এটা একটা আলাদা জনরা, এটাকে ডিকোড করা কঠিন। হ্যাঁ মানে ইট ইজ অ্যাট পার উইথ সাম মানে গ্রেটেস্ট ওয়ার্ল্ড সিনেমাস এভার। না না, অ্যাবসলিউটলি মানে আমার মনে হয় যে মানে মেইনস মানে মেলোড্রামাও আছে বলিউডে যেটা থাকে, কিন্তু মেলোড্রামাগুলো এমন সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে যে খুব অদ্ভুত, মানে কখনোই ওটাকে ওভার লাগে না, যেটা কিন্তু মানে একটা বলিউডের খুব ট্রেডমার্ক, যেটা ওভারলি মেলোড্রামাটিক। লাগানের সেই মোমেন্টগুলো এমনভাবে ব্লেন্ড হয়েছে, সেটা আমার মনে হয় যে চরিত্রগুলো তো বিলিভেবল বলে, ঠিক ঠিক ঠিক। ক্যারেক্টার্স গুলো তো বিলিভেবল বলে। আমার আরেকটা প্রিয় বলিউড ছবি যেটা 2007-এ বেরিয়েছিল, সেটা হচ্ছে ওম শান্তিও। ওই ছবিটা আমি বহুবার দেখেছি। দারুণ ছবি, দারুণ দারুণ। সো আমার মনে হয় যে কিন্তু ওম শান্তি ওমার লাগানের তফাৎটা এখানেই, যে ওম শান্তি ওমার ওটাও একটা মেইন স্ট্রিম অফকোর্স, মানে অ্যাজ মাসালা অ্যাজ ইট ক্যান গেট, কিন্তু ওখানে কিন্তু সেই মানে খুব আনঅ্যাবাশেডলি মানে আনঅ্যাপোলজেটিক্যালি ওটা খুব ওভারটলি মেলোড্রামাটিক, ইচ্ছে করে করা। লুকো ছাপা নেই, মানে ওটা টিপিক্যাল বলিউড ট্রেডমার্ক। কিন্তু লাগানের মধ্যে সেখানে থাকলেও চরিত্রগুলো এত বাস্তব যে মানে মনে হয় যে হ্যাঁ এরকম তো হয়, মানে এরকম গ্রামবাসী তো দেখেছি আমি, এরকম এই ইমোশনটা তো দেখেছি, সেইটা খুব। এবং আমির খানকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছিল ছবিটাতে, মানে আমির খান কাইন্ড অফ রিডিসকভার করছিল ওই সময় নিজেকে। সরফরোশ তার আগে এসছে, হ্যাঁ তার আগে সরফরোশ এসছে, তো কাইন্ড অফ রিডিসকভার করছিল। সরফরোশের যে ছবিটা, সেটার মধ্যে মানে জন ম্যাথিউ ম্যাথন যেভাবে খেলেছিল ছবিটা নিয়ে, ওই যে ওই ওই এবং সেটাই বলছি যে আমি আমির খানের এই যে চয়েস অফ ফিল্মস, মানে সরফরোশ, লাগান, রং দে বাসন্তী, দিল চাহতা হ্যায় ওই বছরেরই, ওটা খুব অফবিট একটা ফিল্ম। কিন্তু আমি বলছি যে মানে যদি আমরা বলি যে ভারত মানে ইন্ডিয়া এজ এ কনসেপ্ট, সেটার উপর সেটাকে ডিকোড করা, ডিকনস্ট্রাক্ট করা সিনেমার মধ্যে দিয়ে আমির খানই করেছে, আমির খানই করেছে। এবং সেটা তারপর সত্যমেব জয়তে উনি করেছেন, শো করেছেন এতদিন শোটা। তো খুব মনে হয় যে মানে খুব ডিস্টেন্ট ড্রিম লাগে, কারণ এখন মানে সেই ভারতবর্ষে এখন আমরা থাকি না, মানে এগুলো একটা খুব মানে ওই জন্য লাগানের 25 বছর হয়তো একটা খুব মন কেমন করা একটা ব্যাপারও হলো, কারণ সেই সময় ভারতবর্ষে ফিরে যেতে চাই। লাগানের 25 বছর হলো, 25টা বছর কেটে গেল এবং মানুষগুলো কিরকম পাল্টে গেছে ওভার টাইম, সেটাই হচ্ছে দেখা। মানে 25 বছরে এতগুলো মানুষ অ্যাসোসিয়েটেড এবং সবাই কোনো না কোনো ভাবে পাল্টে গেছে। কে কি করে তুমি যদি ভাবো, তুমি দেখবে সবাই কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই সময়ের যে রাজনীতি, সেটার সাথে কোথাও গিয়ে খুব অ্যালাইন্ড হয়ে গেছে, আপোষ করেছে। সেটাই খুব দুঃখদায়ক। এবং খুব আশপাশের অনেক মানুষজনের মধ্যেও সেই যে একটা খুব মানে তারা হয়তো মানে আমার মনে হয় তারা ছিল বরাবর এরকম, হয়তো তারা ছিল, চিনতে ভুল করেছিলাম তাই মনে হয়, কারণ রাতারাতি পাল্টায় না। মানে এটা তো হীরক রাজার দেশের মগজ ধোলাইয়ের যন্ত্র নয় যে ঢুকিয়ে দিলাম বেরিয়ে এলো অন্য দিক থেকে, মানে পাল্টে এটা ছিল, এই সবার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। হ্যাঁ, চেতনাগুলো ছিল। এবং আমার মনে হয় যে যারা তাদের মনে হতো যে যাদের মধ্যে একটা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে, সেরকম মানুষজনের মতো এই বদলগুলো যখন মানে দেখলাম, সেটা খুবই আমাকে আশ্চর্য করলো আর কি। সেটাই। কিন্তু মানে ধরো আমি 25 বছর পরে চলে আসি, তুমি আমাকে কয়েকদিন আগে তোমার সাথে আমার কথা হচ্ছিল এই সিরিজটা নিয়ে, রাখ নিয়ে, রাইট? তো রাখ নিয়ে যখন কথা হলো, তুমি আমাকে একটা কথা বললে যেটা আমার খুব স্ট্রাইক করলো, ইট ইজ আ মডার্ন মাস্টারপিস। এই যে কথাটা তুমি আমায় বললে, তারপরে আমি কিন্তু তখনও রাগ দেখিনি, আমি তারপরে রাগ দেখলাম, এবং ইট ইজ স্টিল হন্টিং মি যে তুমি আমায় কথাটা বলেছো ইটস আ মডার্ন মাস্টারপিস। এটা তুমি কেন বললে? হোয়াই ডিড ইট স্ট্রাইক ইউ অ্যাজ দ্যাট? সেটা আমার মনে হয় যে হ্যাঁ, মানে সেটা আমার মনে হয় যে অফকোর্স মানে রাগ সত্যি কথা বলতে কি স্ট্যান্ডস আউট ইন দিস মানে এখনকার অনেক সময় প্রচুর মিডিওকার জিনিসপত্র তো হচ্ছে। মানে আমি অ্যাকচুয়ালি ট্রু ক্রাইম মানে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে, ক্রাইম থ্রিলার নিয়ে অনেক শোজ আমি মানে ঠিক মানে দেখি না, মানে স্টে অ্যাওয়ে। আমি রাদার ট্রু ক্রাইমের অনেক ডকুমেন্টারি দেখি, যেটা তুমিও জানো, প্রচুর ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখি, কাজে ক্রাইম অ্যাজ এ জনরা আমাকে ফ্যাসিনেট করে, কারণ I'm always fascinated by this thing that why a person does certain things. You know, like what is the reason behind that?
why does that person turn into a monster? Yes, তো আমার বরাবরই সেই ইনকুইজিটিভনেসটা আমার থাকে, আই এম অলওয়েজ সার্চিং ফর দ্যাট আনসার। যার মানে মাইন্ড হান্টার শোতেও যেটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে আর ক্রিমিনালস বর্ন or are they found? Basis of criminal psychology is that. So Right. what is the trigger? Childhood trauma, whatever. That doesn't justify their crimes, of course, but what Right. is behind that? তো আমার মনে হয় যে রাগ সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছে। মানে চরিত্রে স্পেশালি মানে মুখ্য যে দুজন অ্যান্টাগনিস্ট ওয়েব সিরিজটার, সেই বাবু। দুজনই বাবু আর চরিত্রের নাম ভুলে যাচ্ছি আমি। আমিও ভুলে গেলাম। যাই হোক, রাঙ্গা যে দুজন মধ্যে কথা যে হ্যাঁ মানে মধ্যে কথা যে দুজন মুখ্য যে ভিলেন যারা বা অ্যান্টাগনিস্ট যারা, তাদের চারিত্রিক গঠন যেরকম ভাবে করা হয়েছে এবং এত হিউম্যান। এবং লাস্টে যেমন মনে হচ্ছে যখন মানে যারা স্পয়লার অ্যালার্ট যদি না দেখে থাকে, যদিও স্পয়লার দেওয়ার মতো কিছু নেই, ইটস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ লাইক ক্রিমিনাল সাইকোলজি। তো লাস্টে যখন সেই মানে দুজনকে আমরা দেখি যে ও ধরেও, মানে যে পুলিশ যখন তারা ধরেও, অন্যজন যাদেরকে আমরা ভাবি যে এত বন্ধুত্ব, সে কিন্তু বলে যে আমাকেও ব্রেন ওয়াশ করেছে, ওই দায়ী এর জন্য। তো আমার মনে হয় সেটা খুব স্ট্রাইক করেছে, কারণ ওটা কিন্তু ওই একটা এপিসোডে এক্সপ্লোর করেছিল, যেখানে ওই ওকে নিয়ে একটা এপিসোড ছিল, তিল চারটা, যে এপিসোডটা যেখানে ওকে বলেছিল আসলে ওকে নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে, ওর ক্যারেক্টারটা। হ্যাঁ, এবং ওই ক্যারেক্টার ওই পার্টিকুলার মোমেন্টে ওই ক্যারেক্টারটা বেরিয়ে আসে, যে ওর ওই আসলার নেচারটা বেরিয়ে আসে, যে আমি ওখানে এবার আমি নিজেকে বাঁচাবো, সেটাই নিজেকে বাঁচাবো। এবং সেটা খুব মানে খুব মানে ভয়ের ব্যাপার হচ্ছে, যেটা খুব মানে হিট হোম। কারণ হয়তো আমরা অনেক সময় সেলফ ডিফেন্সে, অনেক সময় তো আমরা সেটা খুব ছোট পরিসরে হলো, আমরা অনেক সময় বলি যে না ও আমাকে বলেছে বলে এটা করেছি। এক্স্যাক্টলি, এরকম অনেক সময় আমরা সবাই করেছি। উই আর অল গিলটি অফ দ্যাট ক্রাইম উই হ্যাভ, বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টেক রেসপন্সিবিলিটি, ওনারশিপ অফ সামথিং উই হ্যাভ ডান। ভেরি ডিফিকাল্ট ইন টুডেজ টাইমস। মানে নো ওয়ান ইজ লাইক of that, immune to that. So আমার মনে হয় সেই এইগুলো এতটাই মানবিক চরিত্রের একটা খুব মানে দিকের কথা বলে, যে যার ফলে আমার চরিত্রটা মানে প্রত্যেকটা চরিত্র কেমন মনে হচ্ছে রক্ত মাংসের মনে হয়েছে। প্রত্যেকটা ডিসিশন ক্যারেক্টার্স গুলো নেয়, এবং আমার মনে হয়েছে যে এরকম আমি সত্যি কথা বলতে অনেকদিন পরে এত ভালো একটা এবং ক্রাইম শো দেখলাম। টেমপ্লেট বেসড যে কাজ হচ্ছে আজকালকার, যে মানে তুমি যদি ওয়েব সিরিজ দেখো দেখবে সেটা একদমই নয়, টেমপ্লেট বেসড, মানে এরপর এটা হতেই হবে, এরপর এটা হতে হবে, টাইমিং দেয়া নেই, চরিত্রদের কোনো গ্রোথ নেই, 3টে সিজন হয়ে গেল, কোনো গ্রোথ এখানে আছে, ওভারঅল একটা গ্রোথ আছে, একটা রিয়েলাইজেশন আছে, এবং রিয়েলাইজেশন এবং ছোট ছোট মোমেন্ট, মানে তাজমহলে ওরা দুজন বসে আছে, ওদেরকে মানে তুমি কাইন্ড অফ you empathize with them also in a way, like you understand them, quote unquote, in a way. এটা আমার মনে হয় অনেক করা হয়েছে ওইভাবে, ভীষণ ভাবে, একদমই। তো আমার মনে হয় যে সব দিক থেকে সেই স্পেসটা চরিত্রদের দেওয়া, যেটা আমার মনে হয় যে আমি লাস্ট হয়তো পাতাল লোক সিজন 1 হয়তো পেয়েছিলাম, সেই স্বাদ, বা অনুরাগ কাশ্যপের আগলিতে আমি পেয়েছিলাম। রামান রাঘবের মধ্যে এলিমেন্ট কিছু ছিল, কিছুটা সিক্রেট গেম সিজন 1 আমি পেয়েছিলাম সেটা অনেকটাই। তো আমার মনে হয় যে এইগুলোই মানে এইগুলোর পরে, মানে এটার পরে Sacred Game season 1 is actually it is one of the finest web series made in India. Sacred Game season 1. Yeah. It was the first original show I think Netflix এর। তো কাজেই এটা খুব আমার মনে হয় যে মানে অনেকদিন পরে আমি সেরকম একটা দেখলাম, যেটা আমায় খুব মানে খুব হন্ট করলো চরিত্রগুলো এত ভালো লেখার জন্য। মানে আমার মনে হয় যে একটু ডিপ মাঝে মাঝে একটা দুটো যে মানে ওটা যে মানে ডিপ পয়েন্ট নেই তা নয়, কিন্তু সেটা খুব মানে 4th বা 5th এপিসোডে একটু মাইনর ডিপ হয়তো ছিল কিছু কিছু জায়গাতে, সেটা উপর নিচ থাকে, কিন্তু তারপরে মানে শোটার মানে যেরকম ভাবে যায়, যেরকম ভাবে আনফোল্ড হয় ভীষণ ভাবে, এবং আলি ফাজলের ক্যারেক্টারটাকেও এমন ভাবে যে তাও সে খুব মানে হটকারিতে সিদ্ধান্ত নিচ্ছে, ইমোশনের বেসিসে সিদ্ধান্ত নিচ্ছে, তাকেও যে একটা ফেস করতে হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্টাল পলিটিক্স। তো আমার মনে হয় যে খুব পলিটিক্সটা খুব 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 ছবি মানে সিরিজটা খুব স্ট্রং, মানে এবং সেটা কোথাও গিয়ে না এই মানে রাইটিংটা এত সুন্দর, খুব নুয়ান্সড, খুব সাটেল রেখে দিয়েছে বিষয়টা, পলিটিক্সটা যেটা রয়েছে থ্রু আউট। ওর বস ওকে যে দিয়ে যাচ্ছে, ওকে কোথাও কিন্তু ওর বস ওকে গালাগাল করছে না, মানে বলছে না তুমি এও না, তুমি এ করো না, খুব সাটেল ওয়েতে ওকে বলছে তুমি করো না, এইটা দেখা যায় না এত, এবং সেটার জন্যই আরো ডেভেলপ হয়েছে, সময় দিতে দিতে গেছে, এত ডিটেইলড ওয়েতে ইনভেস্টিগেশনটা এক্সপ্লোর করেছে, সেটা কিন্তু সত্যি ভীষণ ইন্টারেস্টিং।
এবং আরেকটা যে জিনিস আমি বলবো সেটা হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। এইটা কিন্তু এত Absolutely. অ্যাপ পারফরমেন্স দেখা যায় না। আমার প্রথমে একটু সোনালী বেন্দ্রেকে আউট অফ পিচ মনে হচ্ছিল প্রত্যেকের মধ্যে, তারপরে সোনালী বেন্দ্রের পরে আই ফেল্ট যে শি গট ইনটু ইট, যে Yeah. লাস্টের অ্যামেজিং লাস্টের দিকটাতে যেখানে ওরা ওদের ভস্যটাকে জলের মধ্যে ভাসাতে যাচ্ছে, খুবই খুবই টাচিং। এবং অফকোর্স মানে আমির বাশির তো ভীষণ ভালো একজন অভিনেতা। শি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সো সেখানে আমার মনে হয় যে প্রথমবার যখন জানতে পারে, সেই অটোপসি রিপোর্টটা যখন পায় এবং কান্নায় চিৎকার করে ভেঙে উফ, পড়ে ওই 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 দিল্লির সিনটা ওই না এখনো গায়ে গার্ডেনের কাঁটা মধ্যে, যেখানে ওকে মানে যে ওদের মেয়েকে কিভাবে আহ, ওই দুজন করেছে, অ্যাবিউজ করেছিল মেরে ফেলার আগে, সেটা খুবই মানে মর্মস্পর্শী একটি এবং ওর দৃশ্য। ভাগ্নেটা যখন দেখে, ওর ভাগ্নের হাত থেকে ওটাকে কেড়ে নেয়, পেপারটাকে কেড়ে নিয়ে কাঁদতে প্রত্যেকে থাকে। আমার মনে হয় যে ছোট ছোট চরিত্র, যে প্রথমবার যে ওই দুজন বাচ্চার ডেড বডি যে দেখে, যে ওই ছাগল চড়াতে এসেছিল, তারও যে ওফ, ন্যাচারাল এত স্পন্টেনিয়াস রিয়াকশন, আমার মনে হয় যে খুব ডিটেইলড ভাবে কাস্টিং করা, প্রত্যেকটা চরিত্র ওয়েল থট আউট। যে দুধওয়ালা যে ওকে দেখে, যে নিয়ে চলে যাচ্ছে, তারও যে নিয়ে চলে যাচ্ছে। তারও যে ব্যক্তি, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ সো ওয়েল কাস্ট। এটা খুব তারপরে এনসেম্বলটা ভীষণ পেয়ারে মোহনের যে ক্যারেক্টারটা দেখিয়েছিল, যে এক্স্যাক্টলি। ও যে ভয় পেয়ে গেছে, ও যে আর বেরোতে চাইছে না জেল থেকে, বলছে আমাকে আবার জেলেই ঢুকিয়ে দাও, আমি আর বেরোতে চাইছি না। এটা মানে এটা কিন্তু দেখ মানে ভয়টা এত ইনবিল্ট, এত অসাধারণ ভাবে চোখে মুখে নিয়ে এসেছে, জাস্ট চোখের মধ্যে দিয়ে। ইভেন আকাশ মাখি যাও যেভাবে চোখের মধ্যে ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, বাবুর ক্যারেক্টারটাকে জাস্ট চোখ দিয়ে। হি ইজ মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। অ্যাবসলিউটলি এটা আমি সেটাই বললাম যে অনেকদিন পরে আমার মনে হয় যে এরকম একটা যেটা আমি অবশ্যই কম্পেয়ার করছিলাম ওই যে নাগলি, পাতাল লোকে, আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জি যেরকম অভিনয় করেছিল অনেকদিন পরে, ওই রকম কোল্ড, হাতুড়া ত্যাগী হাতুড়াতে আগে। সো সেই লেভেলেরই আমি দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমার আর কি। মানে আমি এবং আমার মনে হয় যে বলো। হ্যাঁ মানে পাতাল লোক আর ওই 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 সিরিজটাও নামটা ভুলে যাচ্ছি, জয়দীপ এলাহাবাদ যেটা ক্রাইম, যেটা পুলিশের রোল করেছিলেন, যেটা সেকেন্ড সিজনের তিলোত্তমা সম ছিল, নর্থ ইস্টে সেট, যেটা ওইটা তো পাতাল লোকই তো। ওটা পাতাল লোকই জয়দীপ এলাহাবাদ। হ্যাঁ, পাতাল লোক হলো দুটো সিজন, সিজন 2, সরি পাতাল লোক ছিল হাতিরাম আর হাতুড়াতে। হ্যাঁ, সরি আমি দুটোকে কোনোভাবে আলাদা এটাই বলছিলাম। মানে এটা মনে হচ্ছে কারণ উই আর ওভারলোডেড উইথ সো মাচ ক্রাইম শোজ ইন রিসেন্টলি, এক্স্যাক্টলি। এবং সেই অ্যাকচুয়ালি একই ক্যারেক্টার বা একই অ্যাক্টরসরাই পারফর্ম করছে, একই লোক। তো ওই কারণেই আমি ট্রেস রাখতে পারছি না যে জয়দীপ এলাহাবাদ কোন শোতে কি করেছে। মানে ঠিক তো আমার মনে হয় যে একই চরিত্র উনি দুটো শোতেই, মাল্টিপল শোতেই করেছেন হয়তো। প্রবলেমটা এটাই হয়ে গেছে। এটা যেটা আমার হলো, এটা হচ্ছে ওভারলোড অফ কন্টেন্ট। একদম একদম। সেই কারণে এবং এটার ব্যাপারটা কি হয়েছে বলতো, এই যে আন্ডার ইউটিলাইজড কথাটা এমন হয় যে এই লোকটা আন্ডার ইউটিলাইজড, তারপরে যখন লোকটাকে ইউটিলাইজ করা হচ্ছে তখন একই রোলে 14 বার করে দেওয়ার ফলে লোকটা পুরো টাইপকাস্ট হয়ে যাচ্ছে, যেটা পঙ্কজ ত্রিপাঠীর ক্ষেত্রে আমার মনে হয়েছে। আমি এক্ষুনি বলতেই যাচ্ছিলাম, নামটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম, মুখের কথাই কেড়ে নিলে। আমি এক্ষুনি বলতে চাচ্ছিলাম যে পঙ্কজ ত্রিপাঠী তার একজন উদাহরণ, নওয়াজউদ্দিন সিদ্দিকী তার উদাহরণ হয়ে গেছিল অনেক আগেই, যে আমার মনে হয় যে একই টেমপ্লেট কাস্টিং হচ্ছিল আর কি। এক্স্যাক্টলি। এখন তো নওয়াজ কি করছে আমি জানিও না। হ্যাঁ মানে আমিও নো আইডিয়া অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যে এটা খুবই স্যাড, কারণ ওর মতো বলিষ্ঠ অভিনেতা অনেক 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 অ্যাক্টরই আমার মনে হয় যে রিসেন্টলি, সত্যি কথা বলতে কি মানে এই বাবু যে আকাশ মাখিজার মতো অ্যাক্টরই আই থিংক দে আর দ্য ওয়ান্স টু লুক আউট ফর। মানে এবং আমি আমার বলবো যে মানে এদেরও বিভিন্ন মানে খুব বুদ্ধিমত্তার সাথে এদের চরিত্র নির্বাচনও করা উচিত, কারণ না হলে কিন্তু একটা ওই রকম মানে একটা স্টিরিওটাইপ বা একটা সে একই মানে ইউজ টু হয়ে যাবো আমরা একই রকম ভাবে দেখতে। যে যেটা যেটা আমার মনে হয় যে নওয়াজউদ্দিন, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী এত ভালো ভালো অভিনেতা। মনোজ বাজপেয়ীর আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা, যে উনি যদিও আমার মনে হয় যে সেইভাবে না হলেও অনেকটাই কিছু কিছু জায়গাতে আমার মনে হয় যে হয়তো একটু সেম টাইপেরই হয়েছেন, একদম সেম টাইপের রোল করে। সো এদের মধ্যে আমার একটু বেটার লাগে টু সাম এক্সটেন্ট সঞ্জয় মিশ্রাকে, যদিও সঞ্জয় মিশ্রারও টাইপ কাস্টিং হয়েছে, কিন্তু সঞ্জয় মিশ্রা সামহাউ পারফরমেন্স দিয়ে না বিষয়টাকে বের করে দেয় লোকটা। যদিও সত্যি কথা বলতে কি নোটেবল সেরকম মানে ওয়েব সিরিজে, তাও আমার মনে হয় যে রিসেন্টলি তো এটা দেখলাম, রাগ দেখলাম, যেটা খুব ভালো লাগলো।
লাস্ট কিন্তু আমি কোনো জিজ্ঞেস করলে বলতে পারবো না যে কোনো ভালো সেরকম হিন্দি ছবি আমি দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে। আমি ঠিক মনে পড়ছে না আমার। আমি মানে আমার মনে হয় যে মানে আমি ঠিক জানি না, মানে আমি বলতে আমার মনেই নেই আমার মনেই নেই কোনো ছবি যেটা আমি মানে দেখেছি লাস্ট যেটা আমার ভালো লেগেছে, বা আমার হয়তো যেমন হয়েছে ভালো কাজ কিন্তু সেটা আমার কাছে পৌঁছয়নি এসে, এটাও হতে পারে। আমার যেমন কেনেডি খুব ভালো লেগেছিল, আমার খুব মানে পার্সোনালি হিট দেখিনি এখন। করেছে। শেষটা, ছবির শেষটা আমাকে হিট করেছে, মানে সামহাও আমি খুব পার্সোনালি কানেক্ট করতে পেরেছি অনেকদিন পর একটা ছবির সাথে, কেনেডি। ওটা ছাড়া মানে আহ, ভাবতে হবে, মানে মে বাপাস আউঙ্গা ভাল লেগেছিল, কিন্তু মে বাপাস আউঙ্গার অনেকেই বলছে ওটা আমার দেখা হয়নি। মে বাপাস আউঙ্গার নিয়ে আমাদের কথা হয়েছে, অনেক কথাই হয়েছে। কথা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি ছবিটা নিয়ে অনেক কথা শুনছি ডেফিনেটলি। তো দেখো মে আমি বাপাস জানি যে আউঙ্গা, দেখিনি বলে আমি ওই জন্যই বললাম যে আমি দেখিনি যে ছবিগুলো সেগুলোর মানে লাস্ট যেগুলো আমি দেখেছি, সরি আমি যেগুলো দেখেছি তার মধ্যে থেকে মেমোরেবল আমার মনে হয় রাগটাই আমার লাগলো, ভারতীয় ইয়ের মধ্যে বানানো যেগুলো আর কি দেখো মে বাপাস সিনেমা আমি আউঙ্গা ঠিক আমার বলতে যেটা পারবো না। মনে হয়, দেখো ছবি হিসেবে যত না ভালো, মানে তার থেকে অনেক বেশি, মানে ইট ইজ পারফরমেন্স ড্রিভেন ফিল্ম। মানে নাসিরুদ্দিন শাহ ইজ ইন নাসিরুদ্দিন এ শাহ ডিফারেন্ট সবাই বলছে লেভেল তাই, ইন দ্যাট শুনলাম ফিল্ম, তাই। মানে সাংঘাতিক অভিনয় করেছেন ভদ্রলোক। এবং দিলজিৎ অভিনয় করেছে, দিলজিতের যে মানে পাঞ্জাব 95 যেটা রিনেমড হয়ে সাতলেজ, রিলিজ হলো, সাতলেজ, সতলেজ। সাতলেজ আমি দেখা শুরু সেটা করেছি। আমি দেখবো, আমি দেখবো, সাতলেজ, আমারও আছে ছবিটা। আচ্ছা। আহ, তো জি5 তো থেকে তো সরিয়ে দিয়েছে। আহ, তো আমার মনে হয় যে এটা আমাদের বলতে পারিনি, দিলজিৎ দোসাঞ্জ নিজেই লাইভে এসে বলেছে যে ছবি ডাউনলোড বলেছে করে ওটাই। দেখে নাও তোমরা। হ্যাঁ, ডাউনলোড করে দেখে নাও, যদি আমার এখানে আছে, ঠিক আছে। এখানে এখানে এখনো হ্যাঁ জি5 এ রাইট, আছে, তোমার তো তো আমি এখানে জি5 এ অফকোর্স। দেখতে পাচ্ছি। তো সো বাট ছড়িয়ে মানে নেবে তো ওটাও কাজে আমি আমার মনে বলবো, হয় ছবিটা নিশ্চয়ই খুব ভালো, নিশ্চয়ই খুব ভালো ছবি। ওখানে মানে আমি দেখা শুরু করেছি এবং হাফ হাফওয়ে থ্রু এখনো, আজকে আবার বাকি হাফটা দেখবো। তো রাইট। প্রথম হাফে আমি তোমাকে বলবো না কিছু, বাট এই ছবিটা ওই বলছি একটা, একটা যে একটা হয় না যে খুব স্লো ভাবে ক্যারেক্টার বিল্ড আপ হতে 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 গেছে, এবং একটা দৃশ্যকে অনেকটা সময় দেওয়া হয়েছে, যেটা দেখা যায় না। এবং হানি ট্রেনের কাছে আমি সেটাই। অ্যাকচুয়ালি এটা এক্সপেক্ট করিনি। হানি ট্রেনের লাস্ট দুটো কাজ আমার কোনোটাই খুব একটা ভালো লাগে না, ভালো লাগেনি। হ্যাঁ হ্যাঁ, রাত আকেলি হায়তে আমি দেখেছি একমাত্র, আমার খুব অ্যাভারেজ লেগেছিল। হ্যাঁ, মানে ওই দুটোই, রাতে গেলিয়ে 1 2 দুটোই ওর কাজ, কোনোটাই আমার খুব আচ্ছা একটা আচ্ছা। ভালো লাগে না। কারণ আমার মনে হয় না যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট বলে কিছু, বাট এখানে না হি হ্যাজ, মানে হিজ, মানে সামহাউ ইজ ভেরি পার্সোনালি কানেক্টেড উইথ দ্য স্টোরি অর সামথিং। হতে পারে, খুব সেটাই হবে, সেটাই হবে। খুব আস্তে একটা সিনকে অনেক সময় দিয়েছে, এবং সুবিন্দর ভিকি ইজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ হ্যাঁ, ও তো হ্যাঁ মানে অফকোর্স আমি বললাম না ভালো হলো সুবিন্দর বিকির নাম নিলে, ডেফিনেটলি আরেকটা ক্রাইম শো বলতে কোবরা, এটা কোবরা, আমার খুব ভালো লেগেছিল। সিজন 1 আমি 2টা কোবরা, দেখিনি এখন তো বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি কোবরা কোবরা ইজ সিজন টু, অ্যানাদার, লাস্ট আমার মনে হয় যে ওটাই খুব ভালো। কোবরা সিজন টু খুব ভালো, ভীষণ ভালো লেগেছে আমার। আমি খুব এনজয় করেছি। কিন্তু রাখ ইজ, রাখের, রাখের যেটা আরেকটা জিনিস আমার যেটা ভীষণ ভালো লাগলো, যেটা হচ্ছে যেভাবে সিরিজটা শেষ হয়, এই যে অ্যাবসলিউটলি একটা পসিবিলিটি বিউটিফুল, দিয়ে শেষ হচ্ছে সিরিজটা, ওটা বিউটিফুল, অসাধারণ। মানে আমি বিউটিফুল। রিয়াকে এটা এটা জিজ্ঞেস করছিলাম, এটা হ্যাঁ মানে রিয়া আমার মনে হয় বললো যে যে এটা আমার এটা এটা অদ্ভুত লাগলো, কারণ এই হোয়াট ইফটা কিন্তু আমার মনে হয় যে আমি কোন একটা সিনেমার কথা, এটা আমার মনে হয় যে আমি লাস্ট এই হোয়াট ইফটার এরকম এরকম পসিবিলিটি মানে এরকম সিমিলার টাইপের অ্যাপ্রোচ হয় লালা ল্যান্ড সিনেমাটা। লালা লালাল্যান্ডে ল্যান্ডে আছে। যখন দুজনে দুজনের দিকে তাকায় যে কি হতে পারতো যদি ওরা প্রেম করতো, বিয়ে করতো, কি হতে হ্যাঁ, পারতো আর কি হলো সেইটা মানে ব্যাপারটা। পসিবিলিটিটা দেখায় না লালাল্যান্ডে অ্যাজ সাচ, কিন্তু ওই আর কি হ্যাঁ, দুজনে দুজনের একটা দিকে মন্তাজ, তাকিয়ে একটা, ছোট্ট মন্তাজের হ্যাঁ মধ্যে দিয়ে দেখা, হ্যাঁ। একটা মন্তাজের মধ্যে দিয়ে দেখা, কিন্তু এখানে ওই ওইটা খুব টাচিং এবং গানটা দিয়ে শেষ হয় খুব খুব মানে খুব এইটা, খুব এই পসিবিলিটি বেদনাদায়ক। হোয়াট ইফটা আমি ইয়েতে দেখেছিলাম তোমার, আমির খানের একটা ছবি ছিল, আবার আমির খানই ফিরে আসছি, তালাশ। তালাশে কারেক্ট। মনে ট্রু আছে ট্রু যে ট্রু। আই ওই ওর, রিমেম্বার, আই ওর রিমেম্বার। বাচ্চাটা মারা গেল, ও ভাবছিল যে আমি যদি সেদিনকে ওটা না করতাম তাহলে ও হয়তো বেঁচে যেত। ওটা খুব আই ইন্টারেস্টিং রিমেম্বার, ট্রিটমেন্ট ছবিটা। I remember. I remember. Absolutely wonderful, wonderful example again. Talash is also a very, like quite a film in that time. আমির খান as a producer তো বরাবরই সেরকম ছবি করেছে। আমরা বলছিলাম যে মানে দেশের রাজনীতি নিয়ে ছবি, মানে কজন লোক একটা ইউনো সেই সময়তে ইয়ের মতো ছবি প্রযোজনা করেছে, আহ, যেটা টিকলি, টিভি লাইভের মতো সিনেমা টিকলি, প্রযোজনা করেছে, যেটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস এভার মেড ইন ইন্ডিয়া। ওয়ান অফ সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্যাটায়ার্স। ইয়া, এই স্যাটায়ার ট্রু। জনরাটাই আমার ভীষণ ভালো লাগে, মানে এত এত কিছু এক্সপ্লোর করা যায় জনরাটাতে। আমি মানে এত ইন্টারেস্টিং একটা জনরা,
Yeah. মানে তোমার ইচ্ছে নেই কোনোদিন স্যাটায়ার কিছু করার? স্যাটায়ার করার না ইচ্ছে, দেখতে তো খুবই ভালো লাগে, মানে স্যাটায়ারের আমরা অফকোর্স মানে আমরা বাঙালি হয়ে হীরক রাজার দেশে ইজ দ্য ফার্স্ট স্যাটায়ার দ্যাট কামস টু আওয়ার মাইন্ড। তো আমার মনে হয় যে আমি ওরকম স্যাটায়ার যদি কখনো মানে নিজের বানানোর ইচ্ছা করে তাহলে অফকোর্স হীরক রাজাতে, বাট সেটা মানে দ্যাটস লাইক টু মেক আ স্যাটায়ার ইউ নিড টু বি দ্যাট কাইন্ড অফ আ লাইক মেবি আই ডোন্ট নো লাইক দ্যাট হ্যাজন্ট। আরেকটা প্রবলেম আছে, মানে আমাদের মতো যারা পরিচালক তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে বাজেট। বাজেটটা আমার মনে হয় যে হ্যাঁ বাজেট তো ডেফিনেটলি, কিন্তু মানে খুব করলে মানে লো বাজেটেও মানে একটা স্যাটায়ার সেটা করে। আমি যদি পরশ পাথর, দ্যাটস আ স্যাটায়ার অলসো। সো কাজে পরশ পাথর ক্যান বি মেড ইন আ ভেরি লো বাজেট অ্যাজ ওয়েল, ভেরি লো বাজেট এখনকার সময় তো সো অবশ্যই। ইয়া সো কাজে আমার মনে হয় কিন্তু সেই রকম জানি না ঠিক, ডিপেন্ডস অন ইফ আই ক্যান। আমার কাছে লিখতেও তো হবে সেরকম, মানে স্যাটায়ার নট ইটস নট ইজি টু রাইট আ স্যাটায়ার লাইক দ্যাট। এটা এটা আমাকে বলো যে হাউ হাউ ডু ইউ পারসিভ, মানে হাউ ডু ইউ মেক আ ফিল্ম, মানে তোমার আসে কি করে মাথায়, কখন আসলো বা কিভাবে এলো? আমার মনে হয় যে খুব মানে আমি রিসেন্টলি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, আরেকটু আমি এনি রিফ্রেম করি কোয়েশ্চেনটাকে, মানে অনেক কিছু হয়, ধরো ওয়েন ডু ইউ রিয়েলাইজ যে এই টপিকটা নিয়ে আমি ছবি বানাবো, এই টপিকটা নিয়ে আমি কবিতা লিখবো, এই টপিকটা নিয়ে আমি একটা গল্প লিখবো, এই ডিফারেন্সিয়েশনটা তুমি করো কি করে? এটা আমার মনে হয় যে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন একটা, এই প্রশ্নটা নিয়ে আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি নিজেও অনেক ভেবেছি। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। সি আমার মনে হয় যে প্রথম কথা যে কোনো মানে সেটা একটা কবিতা লেখা হোক বা সিনেমা বানানো হোক বা যাই হোক, সেটা সবসময় শুরু হয় একটা ব্যক্তিগত জায়গা থেকে। আমার মনে হয় যে আমি তো রিসেন্ট টাইমসে আমার মনে হয় সেইরকম কাজই আমি আমার দেখতে পছন্দ করি বা ইয়ে করি, যেখানে মেকারের সাথে, যেটা তুমি এক্ষুনি বললে যে সাতলেজের সময় হানি ট্রেনে নিশ্চয়ই কোনো, আমি এখনো ডেফিনেটলি আই উড লাভ টু রিড আপ অন দ্যাট, বা ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবো যে মেবি হি হ্যাজ সাম পার্সোনাল some কানেকশন। sad past associated with that incident on which the story is based, might be. তো আমার মনে হয় যে ব্যক্তিগত জায়গা থেকে যে কোনো কাজ করলে সেটা খুব ভালো হয়। ব্যক্তিগত মানে যে জিনিস আমরা জানি সেটা নিয়ে যখন আমরা লিখি, সেটা নিয়ে যখন কাজ করি, যেমন আমি জানি যে তোমার সাথে রিসেন্টলি আমার তো কথা হতেই থাকে, যেমন ইউ হ্যাভ বিন ড্রন টু ঝুম্পা লাহিড়ি স্টোরিজ, আই নো। So, and that is because after you have migrated to like to the US. So আমার মনে হয় যে ঝুম্পা লাহিড়ি রাইটস অ্যাবাউট ইমিগ্রেন্টস, তো সেইখানে তোমার একটা ব্যক্তিগত কানেকশন, আমরা শুধুমাত্র বানানো কিন্তু নয়, যে আমরা গল্প যে পড়ি সেই প্রসঙ্গেই বললাম যে কানেকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোয়াট উই আর গোয়িং থ্রু, পার্সোনাল এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে। তো আমার মনে হয় যে সেইটা আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং আমি রিয়েলাইজ করেছি যে সিনেমা বানাই বা যে আমি যে ছবিও তুলি, যখন আমি ফটোগ্রাফিও করি, ফটোগ্রাফিতেও আমি কিন্তু সেরকম, আমি আমার ছবি অ্যানালাইজ করে আমি দেখেছি যে আমি সেরকম মানুষের ছবি তুলি বা আমার ছবির মধ্যে সেই মানুষগুলো চলে আসে, সেই মোমেন্টগুলো চলে আসে যেগুলো মানে খুব ব্যক্তিগতভাবে কানেক্টেড ফিল করি। মানে সেটা সেই সময়ের হয়তো মানসিক স্থিতি আমার যেরকম, আমি বুঝতে পারছি রাস্তার কোনো একটা চরিত্র দেখে যে মেবি ইজ ফিলিং আ সিমিলার ওয়ে, সো আই এম ড্রন টু টেক আ পিকচার অফ দ্যাট। সো পার্সোনাল কানেকশনটা আমার জন্য ইম্পর্টেন্ট, তো সেখান থেকেই সব শুরু হয়। এবং তারপরে কোনটা আমি গল্প লিখবো, কোনটা আমি কবিতা লিখবো, কোনটা আমি সিনেমা স্ক্রিপ্ট লিখবো, সেটা আমার মনে হয় যে ছবির ইট ডিপেন্ডস অন, আমি ন্যাচারালি মানে আমি লিখলে কবিতায় লিখি বা স্ক্রিপ্ট লিখি, আমি গল্প উপন্যাস লিখি না, তো এখনো অব্দি লিখি না। কিন্তু কারণ সেটা ন্যাচারালি মানে আমার মাইন্ড থিংস ইন টার্মস অফ আ স্ক্রিপ্ট ভিজুয়ালি। কবিতাগুলো আমার মনে হয় যে খুব তাৎক্ষণিক যে ইমোশনের একটা প্রকাশ, অভিব্যক্তি, সেগুলো খুব তাৎক্ষণিক হয়। কারণ কবিতার মধ্যে দিয়ে আমি কবিতার ভার্সের মধ্যে দিয়ে আমি এমন জিনিসপত্র লিখতে পারি যেগুলো হয়তো মানে সিনেমাতে বললে হয়তো সেটা মনে হবে চরিত্রটা কথাগুলো বলছে, এক্সপোজিশনাল হয়ে যেতে পারে। ওখানে আবার শো ডোন্ট টেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, উই হ্যাভ টু শো অ্যান্ড টেল। কবিতার মাধ্যমে অনেক সময় তার মনে সোজা কথাটা সোজাভাবে বলাটা খুব, এবং আমার কবিতাগুলো খুব টপিক্যাল হয়, মানে আমার হয়তো মনে হয় যে সেই সময়তে আমি ফিল করছি, হয়তো আমি এই যেটা নিয়ে আমাদের কথা উঠলো যে কেমন আছো, হ্যাঁ, বা কেমন আছো, বা আমি যে মানুষ কয়েকদিন আগে যে বস্তিতে কিছু বাচ্চাদের সাথে আমি তার সাথে দেখা করলাম, দেখতে গেছিলাম, তো সেটা থেকে ফিরে এসে আমার তাৎক্ষণিক যে ফিলিংসটা হচ্ছে সেটাকে ব্যক্ত করা, তার মানে সেইগুলোই আমার কাছে আসে। বা আমার হয়তো যখন যেদিনকে বা আমার লাইক আই ফিল সামথিং অ্যাবাউট মাই ফাদার,
আই রাইট অ্যাবাউট দ্যাট। সো আমার মনে হয় যে সেটা আমার কাছে খুব ব্যক্তিগত একটা ইয়ের জায়গা থেকে, কবিতাটা খুব ব্যক্তিগত, ভীষণ ব্যক্তিগত একটা জায়গা থেকে, আরো ব্যক্তিগত জায়গা, যেগুলো হয়তো আমি সিনেমাতে ওইভাবে এক্সপ্রেস করতে পারবো না, কারণ সিনেমার ভাষা একটা আলাদা। তো আমার মনে হয় সেই ভাষাটা আইডেন্টিফাই হ্যাঁ, করা, আমার এবং আমার বাকি তো আমারও মনে ওই হয় সেই ওই জায়গা জন্যই। থেকে, আমারও মনে হয় যে সেই জায়গা থেকে গল্প, আমি যখন গল্প লিখি আমার ওভাবেই আসে যে আমি এক্সপোজিশনটা করতে চাইছি যখন, বা কিছু ডেসক্রাইব করতে চাইছি যখন, তখন গল্পটা আসে। এবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কিছু জিনিস যেটা আমি জানি আমি সিনেমায় এখন বানাতে পারবো না, আমার কাছে পয়সা নেই, তখন আমি ওটাকে গল্পের ফর্মে লিখি। তো এইটা হুইচ হচ্ছে ইজ ফাইন। আমার মনে হয় যে সেগুলোই মানে, এবং তার ফলে আমার মনে হয় যে আজকের দিনে মাল্টিডিসিপ্লিনারি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র সিনেমা বানাচ্ছি বা সেটা আমি অন্তত মানে আমি এখন সেই জায়গা থেকে অনেকটাই সরে এসেছি, মানে শুধু সিনেমা বানানোটা আমার কাজ নয় আর। বিভিন্নভাবে কতভাবে নিজেকে ব্যক্ত করতে পারি আমার ভাবটা, মনের ভাবটা, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা একটা কবিতা লিখে হতে পারে, একদম যায় আসে না যদি দুজন লোক পড়ে, মানে কজন পড়লো কজনের কাছে গেল একটা, সেটা না, আমি রেখে যাচ্ছি এটা। একদম মানে আমার মনে একদম হয় তাই। যে যদি যদি সেটা কয়েক বছর পরে, বহু বছর পরে যদি সেটার কেউ খুঁজে পায়, একটু রেলিভেন্ট কিছু লাগে তো থাকবে, আর যদি মনে হয় যে না একটু ইরেলিভেন্ট, এগুলো বাসি হয়ে গেছে, তাহলে সেগুলো হারিয়ে যাবে। এটাই আমার মনে হয় এটাই যে at the end ব্যাপার। of the day আমি নিজের জন্যই করি, আমি নিজের জন্যই করি। মানে আমার কাছে আমার মনে হয় যে আমি হালকা হই যখন আমি একটা লিখি, কিছু একটা লিখি বা একটা ছবিও তুলি। আমি যখন ছবি তুলতে বেরোই, মানে আমি মানে শো অফের জন্য যে এই ছবিগুলো তুলেছি দেখো, মানে অফকোর্স আই লাইক টু শেয়ার মাই ওয়ার্ক, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ফিল স্যাটিসফাইড। না হলে তো আমি মানে আমি যদি করতাম, মানে সেটা যদি মনে হতো যে কত লোকের কাছে পৌঁছবো, তাহলে তো আমি ফর্মুলা এমুলেট করতাম যে এরম করলে চট করে আমার লোকজন বেশি লাইক হয়ে যাবে। যদি আমি সোশ্যাল মিডিয়া নিরিখে ধরি আজকের দিনে, এরকম টাইপের কাজ করলে বেশি লাইক পেয়ে যাবে, তাহলে তো আমি সেরকম বানাতাম। তুমি আমায় দেখবে না কোনদিন কোনো রিলস বানাতে, ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে রিলস আমি কোনোদিন পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি যে ছোট ছোট যে ডায়েরির মতো যে ছোট ছোট ভিডিও আমি পোস্ট করি, যেখানে আমি কোথাও গেছি, কোনো একটা উৎসবে গেছি, মহরমের সময়তে আমি ইয়েতে গেলাম, মেটিয়া বুরুজ গেলাম, কাটালাম একটা বেলা, সেগুলো আমি খুবই মানে খুব মানে জাস্ট রেখেছি রেকর্ড অফ মাই ডায়েরি। মানে হতে পারে নিজের জন্য 2 বছর পরে আমি কি করছিলাম দেখার জন্য, এরকম হয়েছে। আমার মনে হচ্ছে 2 বছর আগে আমি মেমোরিজে গিয়ে হয়তো দেখছি কি করেছি, অন্তত কি জানতে করে পারবো যে এই দিন আমি এখানে ছিলাম, বা এই বাচ্চাগুলোর সাথে আমি দেখা করেছিলাম ওই দিন। আমার নিজের জন্যই করছি, কারোর জন্য। এটা একটা ব্যাপার যে এই যে তুমি বললে না যে এইটা কিভাবে আসে, মানে এই যে ধরো ঋত্বিক ঘটক, উনি বলেছিলেন যে উনি অ্যাজ এ, উনি ফিল্ম মেকার নন, উনি মানুষের কাছে পৌঁছতে চাইছেন। বা সত্যজিৎ রায় আবার অন দ্য কন্ট্রারি, হি ওয়াজ এ ফিল্ম মেকার মোস্টলি। এবার বাকি যে কাজগুলো উনি করেছেন, উনি কিন্তু মানে ওই পয়সা পেয়েছেন করেছেন বলে করেছেন, হি গ্রেট ওয়াজ গ্রেট এক্সাম্পল। প্রাইমারিলি এ ফিল্ম মেকার। তো এইটা হচ্ছে হাউ ডু ইউ পারসিভ ইউর সেলফ, মানে আমি বা তুমি, আমরা হাউ ডু ইউ পারসিভ ইউর সেলফ, যে ইউ পারসিভ ইউর সেলফ অ্যাজ সামওয়ান হু ওয়ান্টস টু রিচ টু পিপল, নাকি হু ওয়ান্টস টু জাস্ট মেক ফিল্মস। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না না, খুব খুব ভালো, দারুণ এক্সাম্পলটা নিলে, এবং আমার মনে হয় যে খুব ভালো করলে প্রসঙ্গটা তুলে। দেখো আমরা প্রত্যেকেই যখন বড় হই, সত্যজিৎ রায়ের সিনেমা দেখি বড় হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং অফকোর্স হি ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট ইন্সপিরেশনস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, হি অলওয়েজ উইল বি। কিন্তু আমার মনে হয় যে এখন আমি যে জায়গায়, মানে আমার আজকে ইন মাই এজ, আই এম 33 years old, in my age, in my day life experiences I have gone through, and at this stage in my life I consider at home more with Hrithik Ghatak. I think I understand Hrithik Ghatak more, because এক্স্যাক্টলি। Hrithik Ghatak was a personality whom you cannot understand easily. He's what you call a very complex man. He was, why he is, whatever, how you want to put it. সত্যজিৎ রায় যে কমপ্লেক্স না, একদমই তা নয়। মানে অফকোর্স হি ইজ অলসো ব্রিলিয়েন্ট মাইন্ড অ্যান্ড এভরিথিং, বাট আমার মনে হয় যে ঋত্বিক ঘটককে না কোনোভাবে বাইনারিতে ফেলা যায় না। ঋত্বিক ঘটক ইজ ভেরি নন লিনিয়ার, উইচ আই ফাইন্ড ফ্যাসিনেটিং। সেটা শুধুমাত্র ওনার কাজ দেখে না। তুমি যে বললে যে ঋত্বিক ঘটক হয়তো ওনার টাইমে উনি নাটক করেছেন, সেই সময় লিখেওছেন অনেক, এবং সিনেমা। তো আমার মনে হয় যে হি ওয়াজ what you call a multidisciplinary artist. Satyajit Ray was also a multidisciplinary artist. He was a painter, he was a graphic designer, he was an illustrator, so many things, filmmaker, writer. But Hrithik Ghatak, I would say, I mean, I understand him more, because Hrithik Ghatak's journey was anything but pleasant. এক্স্যাক্টলি। ওনার জীবদ্দশায় ওনার সিনেমাগুলো বেশি লোকের কাছে পৌঁছয়নি। উনি যে ফেমও পেয়েছেন সেটা অনেক পরে। সো এখন ওনার সিনেমাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তখন হয়নি, অনেক পরে উনি জাস্ট করে গেছেন, হয়েছে। এটাই জাস্ট বলছি, করে উনি গেছেন। জাস্ট করে গেছেন, বিকজ হি ফেল যে
he was troubled by partition, he was troubled by a lot of social disorder, and he felt the need to express. তো আমার মনে একদম হয় যে আর্টিস্ট আমার কাছে হি ইজ এ কমপ্লিট আর্টিস্ট, একদম। আমার কাছে ইজ এ কমপ্লিট আর্টিস্ট। মানে আমার মনে এবং হয় যে আনঅ্যাবাশেডলি আনঅ্যাপোলজেটিক্যালি কোনো হিসেব নিকেশ না করে যে এটা কোন ফিল্ম ফেস্টিভ্যালে আমার সিলেক্টেড হবে, কোথায় কি পাবে না পাবে, সেই হিসেব নিকেশ না করে একদম মানে হি ওয়াজ র, হি ওয়াজ র, হি ওয়াজ এবং সিনেমা নাই ওনার যে বইটা আছে, সিনেমা নাই বলে ওনার যে বইটা আছে, রাইট ওটা আমি পড়ছিলাম। তো ওই বইটাতে একটা পোর্শন আছে যেখানে উনি বলছেন যে যখন উনি তিতাস শুট করতে গেছেন, তিতাস একটি নদীর নাম, বাংলাদেশে শুট করতে গেছেন, তো বাংলাদেশের মাঝি মাল্লাদের সঙ্গে উনি সময় কাটিয়েছেন ওই সময় অনেক। তো বলছে ওদের বাড়িতে উনি খাওয়া দাওয়া করতেন এবং কতটা উদার মনের মানুষ। এদিকে হয়তো মানে কালকে কি খাবে কোনো সিওরিটি নেই, কিন্তু আজকে আরো 10টা লোক খেতে চাইছে, চলো খাওয়াবো, এরকম এদের মানসিকতা। এইটাই তারপরে বলছি, এইটার সাথে আমি এখন বেশি রিলেট করি। তারপরে বলছেন একটা কন্ট্রাস্ট যে আমি তারপরে বম্বেতে থাকছি, বম্বেতে আমাকে একটা বিরাট বড় একটা বহুতলে আমাকে থাকতে দিয়েছিল। তো আমার বহুতলে মন টিকতো না, আমি বহুতলের বারান্দায় গিয়ে দাঁড়াতাম, ঠিক বারান্দার পেছনে একটা বস্তি ছিল। তো সেই বস্তিতে একটা লোক গাড়ি নিয়ে এসেছে, গাড়ি থেকে নেমে কুকুরদের খাবার দিতে গেছে, কুকুরদের খাবার দিতে কুকুরদের সাথে একটা বাচ্চা ছেলে, সে ভিক্ষে করছে, সে ওই খাবারটা নিতে এসছে, তাকে সরিয়ে দিচ্ছে, এই যা এখান থেকে, ওকে খেতে দে। বলছে এইটা হচ্ছে মানুষের মানসিকতা, তাদের খাবার ছড়াতে অভাব নেই, কিন্তু দুটো লোককে খেতে দিতে পারবে না। এক্স্যাক্টলি হ্যাঁ, মানে এইটাই খুব খুব পয়েগনেন্ট কথা। এবং এই কারণেই আমার মনে হয় যে এখন আমি নিজে অ্যাজ এ পার্সন এখন সেই রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, এবং আমার কাজগুলো মানে কাজ পরের কথা, আমার মনে হয় যে সেরকম মানে মাই ওয়ে অফ লাইফ ইজ অ্যাবসলিউটলি সিমিলার। এবং তুমি আমার ব্যক্তিগতভাবে জানো বলে তুমি জানো যে আমি একদম মানে আমি এরকম মানুষদের সাথেই মানে গিয়ে, কারণ আমি ওটাই বললাম যে গিয়ে দেখা মানে কি করতে পারবো জানি না, কিন্তু গিয়ে লাইক নিজেকে জানা, নিজেকে চেনা, এবং সেই মানুষজনের সাথে লাইক জাস্ট তাদেরকে দেখা, তাদের স্ট্রাগল, তাদের পাশে দাঁড়ানো, মানে কোনোভাবে আমি বলছি আমি তাদের যন্ত্রণা কমাতে পারবো না, কিন্তু এই সমাজ চেতনাগুলো নিজের মধ্যে আনা, being aware of our privileges. I think that's the thing. We should be aware of our privileges. That's very important in today's world. That will create empathy in us. So সেইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং সমাজটা খুব একটা পাল্টেনি, এবং সমাজটা আরো রিটোরিয়েট করেছে, মানুষজন আরো বেশি কাস্টিস্ট হয়ে গেছে, অনেক বেশি ক্লাসিস্ট হয়ে গেছে, ধর্মান্ধতা অনেক বেড়ে গেছে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করাতেই এখন মানুষের আনন্দ, যেটা আমরা দেখতেও পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তবে হোক, এত যে মানুষের প্রতি আরেক মানুষের যে ঘৃণা, মজা পাচ্ছে লোকে করে, ঘৃণার যে একটা উৎসব, সেটার যে তারা যে অংশীদার হয়ে গেছে, এবং সেটা দেখা, চাক্ষুষ করা, এগুলো অ্যাওয়্যার থাকাটা, এই চেতনার নিজের মধ্যে থাকাটা খুব দরকার। কিছু করলেই ইতিহাসে চলে যাচ্ছে, এবং কিছু লোক আছেই তারা সবসময়তেই মানে আজকালকার দিনে ভুল বুঝে ফেলাটা কোনো ব্যাপারই নয়। There is so much misinformation in today's times because of our mobile phones and social media, whatever. Misinformation এবং মিডিয়াও মিসইনফরমেশনটা স্প্রেড করছে আরো বেশি করে, খুব মানে ওরা পাচ্ছে, ওরা দেখছে এটাই খাচ্ছে, লোকে তো এটাই খাচ্ছে। লোকে যদি এখন মিডিয়ায় একটা লোক নিউজ চ্যানেলে মাথায় টিকি দিয়ে চিৎকার করতে পারে, এইটা যদি এখন নিউজ মানে হয়ে গিয়ে থাকে, কি বলবো, একটা লোক দাঁড়িয়ে কিসের কুসুম বলে চিৎকার করছে, মানে মিডিয়ারই কাজ হচ্ছে ঘৃণা ছড়ানো। তুমি এখন কাকে ভরসা করবে? সেটাই আর কি। এবং তার ফলে আসল যে খবর, আসল যে মানে জীবনের যে আমাদের যে খবর, সেগুলো কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, সেগুলোকে সেন্সর করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তো সেইরকম সময় জন্যই আজকের দিনে গ্রাউন্ডে গিয়ে, অনফিল্ড গিয়ে মানুষজনের পাশে থাকা, তাদের সাথে দেখা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই like you have to be aware, because it's very easy to be fooled by the media, by the WhatsApp universities. It's very easy to be fooled by these kind of things. So it's very important যে we make our decision. মানে যার ফলে সঞ্জয় মিশ্রার কথা একটু আগে উঠছিল যে তিনি একটা ছবি করেছিলেন আঁখো দেখি,
যেখানে আমিও বলে দেখি, যতক্ষণ না নিজের চোখে দেখবো না বিশ্বাস করবো না। তো আমার মনে হয় বিশ্বাস সেটাই করবো। হওয়া উচিত। নিজের চোখে আগে দেখো, নিজের কানে আগে শোনো, তারপরে সেই জিনিসটা ডিসিশন নিজে নাও। কিন্তু সেটা হ্যাঁ, মানুষ সঠিক। চাইছে না, মানুষ শর্টকাটে। লোকে সঠিক জিনিস তো পড়াশোনা করবে না, লোকে তো হয়ে গেছে, এখন সবই হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না, কি করবে আর? কি করে নতুন করে আর তো ইচ্ছেটা জাগবে? সবকিছুরই কাজে সবকিছুর জাস্টিফিকেশন আছে, যে এইটা ঘটছে তার কারণ নিশ্চয়ই এটা। মানুষ আরেকটা নিজেকে নিজে মজার ভুল হয়েছে, এবং আরেকটা এবং মজার এবং শিক্ষিত সমাজই তার এটার প্রোপাগেট করছে বেশি। একটা মজার ব্যাপার যেটা ইন্টারেস্টিং, যেটা এইটা থেকে মনে পড়লো, সেটা হচ্ছে যে তুমি যদি আজকাল এআই দিয়ে সার্চ করো, তোমার তোমার নিজের মনের কথা তুমি এআই তে যদি লেখো, যে ধরো তুমি লিখলে যে ওয়াই ইজ কমিউনিজম ব্যাড, ধরো তুমি এটা লিখলে, হুম, এআই কিন্তু হুম, ওইটারই 10টা পয়েন্ট তোমায় দিয়ে দেবে। বা তুমি যদি বলো ওয়াই ইজ আরএসএস ব্যাড, সেটারই 10টা পয়েন্ট তোমায় দিয়ে দেবে। আবার তুমি এআই কে জিজ্ঞেস কারেক্ট, করো ওয়াই ইজ আরএসএস গুড, সেটারই 10টা পয়েন্ট তোমায় দিয়ে দেবে। কারেক্ট, ভেরি তো ভেরি লোকে ইম্পর্টেন্ট, ওটাই ভেরি ভেরি করছে। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আমি সেটাই বলছি। এবং এআই হচ্ছে আরেকটা যন্ত্র যেটা মানুষজনকে মানে ভ্যালিডেট করছে, যে মানে মানুষ বিশ্বাস করতে চায় যে সে ঠিক। মানে আমি নিজে তোমাকে বলছি, অনেক সময় তো অনেক আনকমফোর্টেবল আলোচনা অনেকের সাথে কিন্তু করা যায় না, কারণ তারা ডিনায়ালে চলে যায়। কারেক্ট। হ্যাঁ, মানে আমি আজকে এখানে আমি 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 মানে আমার বলতে বাধা নেই, মানে হয়তো কেউ একটা আইডলাইজ করে কোনো একটা, আমি উদাহরণ দিয়েই বলছি। এখন যেহেতু বিশ্বকাপ চলছে, এই যে মেসি আর্জেন্টিনার ইজিপ্টের যে ম্যাচটা হলো, ঠিক আছে, যেটা নিয়ে এত কথা হচ্ছে, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ পলিটিক্যালি। আমরা হুম। সবাই জানি যে ফলাফল কি, আমরা দেখতেই পেয়েছি, অনেকে এগ্রি করছে, অনেকে ডিসএগ্রি করছে। হুম। কিন্তু যেভাবে এবার এটা, মানে অনেকেই হয়তো যারা দেখছেন আপনারা, তারা হয়তো ভাববেন যে কি তাহলে মেসির ফ্যান নাকি মেসির বিপক্ষে কথা বলছে। আমি কোনোটাই নই, আমি ফুটবল ওয়ার্ল্ড কাপ ফলো করি না সেভাবে, সো আই ডোন্ট নো, বাট আই এম এ ভেরি পলিটিক্যালি অ্যাওয়্যার পারসন। কিন্তু আমি একটা জিনিস বলবো, যে যেরকম জিওনিজমের ডিসপ্লে আমরা দেখেছি ইজিপ্ট আর আর্জেন্টিনার ম্যাচে, সেটা স্টেডিয়ামে হতে পারে, অফ ফিল্ড হতে পারে, সোশ্যাল মিডিয়াতে, সব রকম ভাবেই সেটা আমায় খুব পীড়া দিয়েছে। এবং 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 আমি এটা বলবো যে অনেকেই যারা আছে, যারা হয়তো মেসি ফ্যান, বা একটা পার্টিকুলার কোনো একটা দলের ফ্যান। আইডলাইজ, আগেন আগেন আমি বলছি, কোনো সন্দেহ নেই, মানে আপনারা কেউ ভাববেন না যে আমি মেসির বিপক্ষে বা কিছু। আমি মানে আমার কাছে মেসিও যে রোনাল্ডো তাই, কারণ আমি ফুটবল ফ্যান নই সেভাবে, আমি ফলো করি না ফুটবল, সো আই ডোন্ট আস্ক মি অ্যাবাউট দ্যাট। কাজে আমি জানিও না যে কে কোন ম্যাচে জিতেছে বা না জিতেছে, কিন্তু অফকোর্স এগুলো খবরগুলো রাখি। তো সেদিক থেকে আমি বলবো যে অনেকেই যারা আছে, ধরো তারা একটা অন্যায়ের বিরুদ্ধে তারা হয়তো কথা বলেছে, হ্যাঁ, হয়তো তারা ইসরায়েল প্যালেস্টাইনের এই ইস্যুটাতে একটা নির্দিষ্ট একটা তাদের ধারণা তারা পোষণ করেছে, যে কে ভুল কে ঠিক। এবং আমি ধরছি যে অনেকেই তারা হয়তো ফ্রি প্যালেস্টাইন লিখেছে, হ্যাঁ, বিভিন্ন সময় তারা সাপোর্ট করেছে কস্টায়, গুড ফর দেম। কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো আবার মেসি সাপোর্টারও। এটার মধ্যে অনেক ভাঁজ আছে, ইটস ভেরি গ্রে। এবং ডেঞ্জারটা আমি বোঝানোর জন্যই বলছি, যখন আর্জেন্টিনা জিতলো, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা দেখতে পেলাম যে ইজিপ্টের সাথে কি ঘটেছে মাঠে, সেদিনকে আমরা সবাই দেখেছি। সাংঘাতিক। এবং তারা কিন্তু অনেকেই, যারা প্রো প্যালেস্টাইন ছিল, তারা ওটা জাস্টিফাই করার জন্য কিন্তু আবার খুব খুব মানে খুব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছে। উল্টো উল্টো সেটা রিমার্কস সেটা পাস আমার চোখ করেছে। এড়ায়নি। হুম। হ্যাঁ, সেটা আমাকে, তো আমি বলছি যে এই যে ডিনায়ালে থাকা, যে আমি ভুল প্রমাণিত হতে পারি না, আমি যাকে সাপোর্ট করি সে ঠিক, মেসি ঠিক, বা রোনাল্ডো ঠিক, বা অমুকজন ঠিক, অমুক কোনো একজন বিদগ্ধ ব্যক্তি, সে যাকে আমি হয়তো আইডলাইজ করেছি, সে যদি তার কোনো একটা বাড়ির অনুষ্ঠানে কোনো এমন একজনকে ডেকেছে যে খুব প্রবলেম্যাটিক, যে একজন অ্যাবিউজার, ঠিক এবং ঠিক সে ঠিক। তাকে যখন আমি পয়েন্ট আউট করেছি, সেটা সে ডিনায়ালে চলে গেছে। এই আর্জেন্টিনা ইজিপ্টের ম্যাচটা অনেকটা সময় সেটা সেই দিকটা কিন্তু দেখালো, যে তুমি, তারা তোমার কিন্তু সাথে একদিন হিউম্যানিটেরিয়ান কজ থেকে সেটা আলাদা, হিউম্যানিটেরিয়ান কজটা যেটা তাদের যারা সাপোর্ট করেছে, তারা নিজেদের স্টান্সটা, যে আমি যাকে পছন্দ করছি, আমার তাহলে এত, মানে আমি 30 বছরের আমার যে আমি একটা মানুষকে আইডলাইজ করি, সেটা ভুল প্রমাণিত হয়ে গেল, তার সাথে কোনো সম্পর্ক নেই। মানে একটা ঠিকটাকে ঠিক বলা, ভুলটাকে ভুল বলার মধ্যে তার কোনো সম্পর্ক নেই। একদম। তো এবং লোকজন আমাকে সেভাবেই দেখছে, যে এ বলছে মানে হচ্ছে অ্যান্টি মেসি বা অ্যান্টি অমুকজন এক্স্যাক্টলি, বা ওটাই তো, অমুকজন। ওটাই হয়েছে এখন। আলোচনাটা সেরকম নয়।
এখন ওটাই হয়েছে, তুমি একটা কথা বলছো, তুমি তার মানে অমুক দলে বিলং করো, তার তার বাইরে তুমি নও, ওইখানেই তুমি রয়েছো। এক্স্যাক্টলি তোমাকে একটা জায়গায় ক্যাটেগরাইজ করে দিতেই হবে, না হলে লোকে বুঝবে কি করে? বক্সে, এবং ওটাই বলছি, যখন লোকেরা বক্সে ফেলতে পারছে না এবং নিজেদেরকেও তারা বক্সেই ফেলতে পছন্দ করে, যে আমি হচ্ছে মানে তাদের বক্সই আছে, মানে যেটার সাথে কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকের সাথে লিঙ্ক, আমি ওটাই বলছি। মানে তারা যদি প্রো প্যালেস্তাইন হয় এবং তারা নিজেদেরকে বক্সে ফেলছে, ভালো, খুব ভালো কথা হলো, কিন্তু তারপর তারা হচ্ছে মেসি ভক্ত, সেটাও একটা বক্স, সেটা থেকে তারা ভুল প্রমাণিত হতে চাইবে না যে এটাই ঠিক, ওটাও যেমন ঠিক এটাও তেমন ঠিক। কোন বক্সটা বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে ওদের কাছে, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কোন বক্সটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ তুমি। তো কাজেই কাজেই এবং মানে একটা মানুষের রাজনৈতিক দিক ক্রিটিক্যাল হওয়া মানে মানে ওইটা যেটা আমাদের আজকে দেশে হয়ে গেছে, যে আমি যদি দেশকে নিয়ে সমালোচনা করি তার মানে আমি অ্যান্টি ন্যাশনাল, সেটাই আমার আইডেন্টিটি। কিন্তু একদম মানে দেশকে আমার থেকে কেউ বোধহয় বেশি ভালোবাসে না। একদম। কিন্তু আমি যদি ক্রিটিক্যাল হই তাহলে আমি আমি তুমি আমি কি নাকি করে, তুমি পারছো কি করে দেশকে সমালোচনা করতে? তোমার এই মানে সাহসটা কে দিয়েছে তোমাকে দেশকে সমালোচনা করার? তো কিন্তু একটা আমার মনে হয় যে একটা সমাজ তখনই অগ্রসর হবে যখন আমরা আমরা সমালোচনা করব তার, জানতে পারছেন মানুষের কি? ভুলগুলো ধরবো। এক্স্যাক্টলি, এবং একটা তার তার ভুল আমরা ধরবো, এবং তার ফলে আমি আমি আর তুমি যখন অনেক কথা বলি আমরা এই এই আলোচনার এই 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 জুমের বাইরেও আমরা যে আলোচনাগুলো করি, আমারও যখন তুমি জানো যে যখন আমার মনে হয় যে কিছু একটা হয়তো আমার আমার ঠিক ঠিক লাগলো না, আমি তোমাকে সেটা বলি যে এইটা না ঠিক, মানে ঠিক 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 বসছে না আমার জন্য, বা তুমি উল্টোটা আমি তোমার দিক থেকে আশা করব, কিন্তু আমি ওটাই বলছি এটাই হওয়া দরকার। আই 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 ডোন্ট ওয়ান্ট টু বি সারাউন্ডেড বাই ইয়েস মেন, হ্যাঁ ঠিক, যে সবাই যা বলছে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো। মানে ওই ওই হুইপ্ল্যাশের ডায়লগটা, যে দেয়ার আর নো টু হার্মফুল ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন গুড জব, you know, don't say the nice one বা good one বা whatever, মানে be critical, মানে be say bad things also, মানে that's important, that's how we can grow as a society. ঠিক, কিন্তু সেইটা সেটা সেটা নারাজ তো বিভিন্ন দিক থেকে আমার মনে হয় যে আমার একটা সময় আছে যখন এগুলো উঠে আসে, সেটা একটা সিনেমা হতে পারে, সেটা একটা ফুটবল ম্যাচ হতে পারে, সেটা একটা রাজনৈতিক মিছিল হতে পারে, অনেক কিছুই। তো কোনো কিছুই মানে লোকজন একটা আলোচনায়, সুস্থ আলোচনা, আজকে আমরা যে আলোচনা করছি বিভিন্ন দিক উঠে আসছে, আলোচনায় লোকজন যেতে চায় না, মানে তার ফলে আজকালকার দিনে কারোর সাথে আলোচনা করাটাও আমার মনে হয় যে আমি নিজে খুব ক্লান্ত হয়ে পড়ি, কারণ 5 মিনিটের মধ্যে সেই একটা মানে ইটস এন ইকো চেম্বার, হ্যাঁ এটা এটা ঠিক, ওটা ওটা ঠিক, এটাই ঘুরে ফিরে 1 ঘন্টা যেটাই চলতে থাকে, ওখানেই চলে আসবে, ঘুরে ফিরে আলোচনাটা সেই একই জায়গায় চলে আসবে, তুমি দেখবে। আর তুমি একাই বলে যাবে, সামনের লোকটা হয় ডিসএগ্রি করবে, আর সামনের লোকটা একা বলে যাবে, তুমি ডিসএগ্রি করবে, তুমি চুপ করে বসে থাকবে, দুটোর মধ্যে কোনো একটা হবে। যার ফলে আমার মনে হয় যে মানে এই আড্ডা, যেটা আগন্তুকেও এটা নিয়ে ডিসকোর্স তৈরিরা করেছিলেন, যে আড্ডা মানে বাঙালির প্রিয় শব্দ আড্ডা, আড্ডা কিন্তু এখন আর কেউ মারে না, মানে আড্ডা আমরা কাউকে মারতে দেখি না, সবাই বলতে হবে যে তুই খুব ভালো, ওটা খুব ভালো, এটা খুব ভালো, সেটাই হয়ে যায়। এটার প্রভাব তো তুমি সিনেমাতেও দেখতে পাবে, এই যে এত পলিটিক্যাল কারেক্টনেস। আমি আমি সব সিনেমা, আমি আমাদের শুধু বাংলা সিনেমার কথায় যদি আসি, তুমি দেখবে এত পলিটিক্যাল কারেক্টনেস, সবাইকে ঠিক করে সবাইকে তুষ্ট করে রাখতে হবে, সবাইকে তুষ্ট করে রাখতে গিয়ে একটা খাজা ছবি তৈরি হচ্ছে, এবং তার কারণ হচ্ছে যে মানে 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 কারণ ইমোশন ইজ গেটস লস্ট, ইমোশন, আমার র ইমোশন, ঋত্বিক ঘটকের সিনেমাগুলো এত মানে এত চাঁচা ছোলা, এত কাঁচা, এত র কেন লাগে? কারণ হি ডিডন্ট ফিল্টার, ভেতর থেকে আসছে, হোয়াট হি ফেল্ট হি সেড। হ্যাঁ, মানে একদম ঝাঁঝালো, মানে যাকে বলে ঝাঁঝালো, মানে দেশি মদ আর কি, ঝাঁঝালো দেশি মদ, মানে খেলে গলায় লাগবে আর কি, ভেতর থেকে আসছে, ওটা গলাতেও ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছেও। হ্যাঁ, তো সেই ঝাঁঝালো যে ব্যাপারটা, সেই ঝাঁঝটা নেই, কারণ লোকেরা ফিল্টার করে ফেলছে যে ওকে তুষ্ট করতে হবে, এই পার্টি আমার এখানে আজকে এখন এসে গেছে, এই পার্টি অসন্তুষ্ট হয়ে যাবে, যদি 2 বছর পর এই পার্টি চেঞ্জ অন্য পার্টি আসে তখনও আমি থাকবো, তখন আমাকে আবার দাগিয়ে দেবে না, তো ওই পার্টির সাপোর্টার ছিলাম। তো লোকজন এত ভেবে সিনেমা বানায় বা আর্ট ক্রিয়েট করে, ছবি আঁকে, কবিতা লেখে, গান বাজনা করে, তার ফলে ছবির মধ্যে মানে স্পেশালি বাংলায় যদি বলি, এবং আমার মনে হয় যে অনেকাংশে ইন্ডিয়ারও, মেইন স্ট্রিম ইন্ডিয়ান সিনেমার কথা যদি বলি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে খুব ফাঁপা হচ্ছে, একদম প্রাণ নেই, সিনেমার মধ্যে কোনো প্রাণ নেই। এই যে আলফা দেখতে গেলাম কয়েকদিন আগে, হ্যাঁ, তো আলফাতেও আমি একই প্রবলেমটা দেখলাম। কি দেখলাম বলতো, মানে
আপাতভাবে যে আলফা কি ধরনের ছবি হওয়া উচিত, ইট শুড বি একটা একটা ছবি যেটা আমি হলে দেখবো, গিয়ে এনজয় করব, বাড়ি এসে ভুলে যাবো, এরকম ছবি হওয়া উচিত। ঠিক আছে, রাইট। আলফার মধ্যেও এই সমস্ত জিনিসপত্র ঢুকিয়েছে যেগুলো কাইন্ড অফ তুমি এই সমস্ত প্রপাগান্ডিস্ট ছবির মধ্যে পাবে। হুম, কারেক্ট কেন, মানে হোয়াট ইজ দ্য রিজন, মানে এগুলো তো দরকার নেই। কারেক্ট কারেক্ট, সেটাই যা বলছি, একদমই চলছে একদমই বাজারে তাই। সব ঢোকাতে হবে। একদমই তাই, এটাই হচ্ছে সেটাই একটা ব্যাপার। মানে আমার মনে হয় সবাইকে যে তোয়াজ করে চলার যে একটা একটা যে কালচার এখন তৈরি হয়েছে, এত ভেবে সিনেমাটা সেখানে থাকছে না কিছু, মানে ফর্মুলা হয়ে যাচ্ছে যে এইটা এটা করলে মানে তো ভাবতে হবে যে এই লাইনটা লিখছো তাহলে কি অমুক দাদা অসন্তুষ্ট হতে পারে, এই দাদা অসন্তুষ্ট হলে আমার পাড়ায় তাহলে তো এ থাকে, তাহলে আমাকে হয়তো আবার কিছু বলতে পারে। তো এই যে অনেক রকমের ভাবনা চিন্তা থেকে লোকজন, তার ফলে ডাজন্ট বিকাম আর্ট, এবং তার ফলে এইগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, অধিকাংশ ছবির মধ্যে কোনো প্রাণ নেই। তো দ্যাটস ওয়াই আই মাচ রাদার প্রেফার ওয়াচিং ডকুমেন্টারি, অনেস্টলি আই এম টেলিং ইউ। একটা ভালো ডকুমেন্টারি দেখলাম কদিন আগে, খুব ভালো লাগলো আমার। সঞ্জয় কাক বলে একজন পরিচালক, ওনার ছবি, উনি একজন কাশ্মীরি হ্যাঁ, পণ্ডিত। ওনার ছবিটার নাম হচ্ছে ওই রেড অ্যান্ড ড্রিম। রেড রেড অ্যান্ড অ্যান্ড ড্রিম, ড্রিম অফকোর্স আর রেড অ্যান্ড ড্রিমের কথা তো অফকোর্স জানি, দারুণ ছবি। এবং দুটো কথা বলতে, রেড অ্যান্ড ড্রিমের কথা যখন তুমি বললে, রেড অ্যান্ড ড্রিম কিন্তু সঞ্জয় কাক বানিয়েছিলেন যখন উনি অরুন্ধতী রয়ের সাথে ওই ইয়েতে গেছিলেন, নকশালদেরকে রেবেলসদের ফলো করে জঙ্গলে গেছিলেন। জঙ্গলে এবং গেছিলেন। আমার মনে হয় অরুন্ধতী রয়ের যে বইটা, যেটা আমি আমার কমরেড সিনেমার সময় তো আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স অফ ট্রুথও ছিল, ওয়াকিং উইথ দ্য কমরেডস। এবং ওয়াকিং উইথ দ্য কমরেডস এর মানে অরুন্ধতী রয় গেছিলেন ওই সময়টাতে, সঞ্জয় কাক সঙ্গে ছিলেন, এবং সঞ্জয় কাকের ব্যাপারে এই কথাটাতে রেড অ্যান্ড ড্রিম নিয়ে কিন্তু উনি ওনার যে নতুন যে বইটা অরুন্ধতী রয়ের মাদার মেরি কামস টু মি, সেখানেও কিন্তু ওনার একটা চ্যাপ্টারও আছে এটা নিয়ে, সেখানে উনি বলেছেন এই ব্যাপারে। তো কাজেই রেড অ্যান্ড ড্রিম খুব গুরুত্বপূর্ণ একটা ছবি আমার মনে হয় এখন। ভীষণ 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 ইম্পর্টেন্ট ছবি, ভীষণ ইম্পর্টেন্ট ছবি। এই সঞ্জয় কাকের ছবি, সঞ্জয় কাকের ডকুমেন্টারি ছবি, আনন্দ পার্থনের ডকুমেন্টারি ছবিগুলো লোকজন দেখুক বেশি করে। একদম একদম। এখন 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 এই ছবিগুলো লোকেরা আরো বেশি করে দেখুক। রামকে নাম আবার লোকেরা দেখুক, জয় ভীম কমরেড আবার জয় ভীম লোকেরা কমরেড। দেখুক, রেড অ্যান্ড ড্রিম দেখুক, এগুলো লোকেরা কিন্তু দেখুক, আরো বেশি করে আমার মনে হয় লোকেরা ছড়িয়ে দিক। খুব ইম্পর্টেন্ট এই ছবিগুলো, কারণ এই ছবিগুলোই কিন্তু আসল সত্যিটাকে দেখায়, আসল ভারতকে চেনায়। ইভেন আমার এই ছবিটাও খুব ভালো লাগে, রাইটিং উইথ ফায়ার, ভীষণ ভালো, ভীষণ রাইটিং উইথ ফায়ার ইজ ভেরি অলসো, ইয়া ডেফিনেটলি। সো আমার মনে হয় যে ওইখানে ডকুমেন্টারি স্পেসে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এটাই বলার। মানে পায়েল কাপাডিয়া নাইট অফ নোয়িং নাথিংও খুব ভালো ছবি, ভীষণ ভীষণ ভালো ছবি, ভীষণ ভালো ছবি। খুব খুব পলিটিক্যালি, অল এত উই পার্সোনালিস্ট ইমাজিন আমার পলিটিক্যালের মনে খুব হয়, উদাহরণ। অল উই ইমাজিন থেকে আমার 1000 গুণ বেশি ভালো লাগে নাইট অফ নোয়িং নাথিং। মানে হ্যাঁ, নাইট অফ নোয়িং নাথিং absolutely ইজ it is. ভেরি গুড। It is very and such a personal yet very political, and মানে যেটাই বলে যে the most personal is the most political. একদম So মার্টিন স্করসেসি এটা বলেছেন। তো কাজে it is very true for that film. তো আমার মনে হয় যে এই ছবিগুলো এখন লোকেরা ডকুমেন্টারি should be watched by people more and ঠিক more to understand the world we are living in. কারণ অনেস্টলি ঠিক। বলছি, মেইন স্ট্রিম সিনেমা মানে হলিউডে অনেক সময় খুব মেইন স্ট্রিম হলিউডে খুব টেমপ্লেট হয়ে গেছে, মানে so আমার ওই মনে হয় যে কাজ অ্যাপিজিং। কিছু হচ্ছে না। যেগুলো হচ্ছে খুবই ইন্ডিপেন্ডেন্ট লো বাজেট ফিল্ম, কিন্তু অনেক সময় সেগুলোর ব্যাপারে আমরা জানতে পাচ্ছি না, আমাদের ইয়েতে আসছে না আর কি, আমাদের সামনে সেগুলো আসছে রেডারে আসছে না, রেডারের বাইরে থাকছে। সো কিন্তু অনেক ডকুমেন্টারি স্পেস আমার মনে হয় সব থেকে ভালো কাজ হচ্ছে। ইতিহাস সত্যি জানতে হয়, এইরকম এইসব ডিরেক্টরদের ডকুমেন্টারি দেখা উচিত। আরেকটা প্রশ্ন তোমাকে আমি করবো, এবার দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। একটা প্রশ্ন হচ্ছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এই যে একটা ধারণা আছে লোকের মধ্যে যে ফেস্টিভ্যাল যে ছবি ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে সেই ছবি খুব ভালো ছবি, হ্যাঁ, এই ধারণাটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা হচ্ছে একটা নট প্রশ্ন। নেসেসারিলি সরি না, সেকেন্ড প্রশ্নটা তারপর করবো, তুমি আগে বলো এটা। ওকে সো না, নট নেসেসারিলি অ্যাট অল। অফকোর্স অনেক ছবি ভালো, এবং ফিল্ম ফেস্টিভ্যালস ইজ দ্য ওয়ে অফ ডেফিনেটলি ডিসকভারিং আ লট অফ দিস জেমস, ডকুমেন্টারি হোক কি ফিকশন হোক কি হোয়াট এভার। কিন্তু আজকালকার দিনে অনেক ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আপোষ দেখা তো যাই, এবং একটা গেট কিপিং যে কনসেপ্টটা রয়েছে, যে অমুকজনকে তুমি যদি আগেন তোয়াজ না করে চলো, তুমি সেখানে হয়তো তোমার সুযোগ পেলে না। কারণ আই থিঙ্ক উই আর লিভিং ইন আ ওয়ার্ল্ড উইচ ইজ গিভ অ্যান্ড টেক। তোমার থেকে আমি যতক্ষণ এটা ফেস্টিভ্যালেও আছে বলছো?
আমার মনে হয় সব জায়গাতেই আছে, সব জায়গাতেই আছে, ফেস্টিভ্যাল ইজ নো এক্সেপশন, সব জায়গাতেই আছে। এবং সেই গিভ অ্যান্ড টেকটার জন্যই যার ফলে কি হয় যে অনেক সময়তে যদি সেরকম প্রিভিলেজ জায়গা থেকে কেউ না আসে, তারা কিন্তু ফুটিং পেতে তাদের কিন্তু সত্যি প্রবলেম হয়। ইটস ভেরি আনফর্চুনেট। এবং তোমাকে তোমাকে কোনো মানে জানতে হবে নেটওয়ার্কিং। আমি ঠিক জানি না মানে এটা ঠিক কি ভুল আমি বলার কেউ নই। অফকোর্স অনেক দিকেই মানে মানে আমি অনেকের ঠিক কি ভুল ধারণা থাকে না, বলের অনেকের ধারণা থাকে বলের না এই যে বলার এই কারণেই নই, কারণ আমার মনে হয় যে যারা মানে অনেকেই আছে যারা হয়তো খেটে সেই কানেকশনস গুলো তৈরি করেছে, সেটা আলাদা কথা। কিন্তু সাম অফ দেম হ্যাজ লাইক আই হ্যাভ সিন ইভেন অনেক জায়গাতে যেটা খুব মানে মধ্য মেধার ছবি, সেটাও কিন্তু একটা চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। সো সেটা আমার মনে হয় যে সেগুলো নিয়ে আমি মানে আমি মতামত দিচ্ছি না যে সেই ছবিগুলো কি মানে কি খারাপ কি ভালো, কিন্তু এগুলো চোখে লাগে বলেই বলছি। সেটা আমার ডেফিনেটলি চোখে তো লাগে। তো আমার মনে হয় যে সেটা একটা আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম, নাম বলছি না, সেই ছবিটা আমার দেখে মনে হলো ইট ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম, এবং ছবিটা না প্রথম থেকে শেষ অবধি ছবিটা প্রচন্ড একটা সুপারফিশিয়াল, খুব ভালো ফ্রেম একটা ধরে রেখেছে, অনেকক্ষণ ধরে একটা ফ্রেম করেছে, ধরে রেখেছে, কিন্তু ক্যারেক্টারের যে ইমোশন, মানে ধরে রাখলেই একটা ফ্রেম অনেকক্ষণ ধরে রাখলেই তুমি ক্যারেক্টারের ইমোশনের সাথে কানেক্ট হতে পারবে, এত নয়। একটা ফ্রেম অনেকক্ষণ ধরে আছে, একটা লোক এরকম বসে আছে হা করে আকাশের দিকে, কি হোয়াট ইজ দিস? কাজে সেটাই না না একদমই। তো আমার মনে হয় যে ওইটাই মানে এগুলোই ফর্মুলা বেস। মানে আমাকে অনেকজন এসে জিজ্ঞেস করে ফেস্টিভ্যাল ফিল্ম কি করে কি বানানো যায়, বা এটা কি ফেস্টিভ্যাল ফিল্ম। আমার মনে হয় যে নাথিং কর, মেক দ্য ফিল্ম ইউ ওয়ান্ট টু মেক। ওটাই ওই এটা হচ্ছে আমি শুনেছি লোকের অনেস্টলি নিয়ে। এবং আমি লাগানের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম এই আলোচনাটা। লাগানের কিন্তু মানে লাগান কিন্তু যেমন ইয়েতেও গেছে, মানে বাণিজ্যিকভাবে এত সফল একটা ছবি, ফেস্টিভ্যালসেও গেছে কিন্তু প্রচুর লোকের মধ্যে একটা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, অস্কার নমিনেটেড তো ছিলই। সেখানে অ্যামেলি নোম্যান্সল্যান্ডের মধ্যে ফিল্মের সাথে টক্কর দিয়ে ও কম্পিটিশনে লড়েছে। তো তো কাজেই সেটার তো আমার মনে হয় যে সেটা তো কোনো রকম কোনো হিসেব নিকেশ নেই, মানে অ্যাজ মেইনস্ট্রিম অ্যাজ ইট ক্যান গেট, একদম এক্স্যাক্টলি পপকর্ন ফিল্ম যদি আমরা দেখতে যাই। তো আমার মনে হয় ইউ মেক দ্য ফিল্ম। তো এইরকম ভাবে বেশি দূর যাওয়া যায় না। ডেফিনেটলি কিছু দাদা বা দিদিকে ধরে তুমি একটা হয়তো প্রথম ওই এটাই করতে যাও, যেতে পারবে হয়তো দরজায়, কিন্তু তারপরে দর্শকই বাতিল করে দেবে। দর্শক লোকের কাছে এরকম শুনেওছি যে পার্লিন ফর্মুলা, কান্স ফর্মুলায় বানাচ্ছি, এটা তো খুবই শোনা যায়। তো আমি এগুলো আর মানে এগুলো রিয়াক্ট করি না। আমি নিজে কোনোদিন ওরকম কিছু ভেবে মানে কোনোদিন আজ অব্দি কাজ করি না। আমি কাজ করব, এবং কারণ আমার মনে হয় যে ছবি আমি একবারই বানাবো। এই ছবি যে ছবিটা আমি বানাচ্ছি সেটা একবারই বানাবো, সেটা থেকে গেল। আগে আমি বললাম ওটাই যে নিজের জন্য করছি, মানে কোনো কে আমার কটা লাইক করলো, আমার ছবিতে শেয়ার করলো কি না করলো সেটাই আনইম্পর্টেন্ট। অফকোর্স আই ওয়ান্ট অ্যাজ মেনি পিপল টু সি দ্য ফিল্ম অ্যাজ পসিবল, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার নিজের সাথে আপোষ করে করবো, নিজের সাথে দ্বিচারিতা করবো না। যেটা আমি মনে করি সেটাই আমি করবো। যদি আমার মনে হয় যে এটা তাহলে ভুল, আর যদি মনে হয় যে না এটাই ঠিক তাহলে তাই ঠিক। তাহলে তো ভাবার কিছু দরকার নেই, কারো ভেবে কিছু লাভ নেই। যেটা নিজের মনে হবে সেটাই করো। এবার আমি শেষ প্রশ্ন আজকে তোমাকে করব, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমাদের মতো যারা ফিল্ম মেকার, এই যে ধরো মানে একদম জিরো বাজেট থেকে একদম কম বাজেট আমরা ছবি বানাই, ভালোবাসি তাই বানাই। হোয়াট ইজ দ্য ফিউচার? হাউ ডু ইউ সি আস ইন দ্য ফিউচার, আমাদের মতো ফিল্ম মেকার? আই থিঙ্ক আমাদের তুমি মানে নিজেই নিজের উত্তরটা হয়তো দিয়ে দিলে যে ছবিটা ভালোবেসে বানাই, সেটাই শেষ কথা আমার মনে হয়। কোনো ফিউচারের মানে ফিউচার কিসের, মানে ফিউচার কার, মানে ফিউচারটাকে ডিসাইড করে। মানে যদি আমি বলি যে লোকজনের ডেফিনিশন ওয়াইজ ফিউচারের কথা বলি, তাহলে সত্যি কথা বলতে কেউই চাইবে না যে তুমি আগে এগো লাইফে, ঠিক আছে? আমি তোমাকে বলছি কেউই চাইবে না, যতই যে উদার মনস্কতা যতই বলুক না কেন, সবাই চাইবে যে সবাই প্রথম কথা সবাই জানে যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। তারা অনেক সময় স্বীকার করতে চায় না, কিন্তু তারা সবাই জানে। এবং আমার মনে হয় যে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তুমি যে উত্তর দিয়ে দিলে এই কারণে বললাম, বলে যে ভালোবেসে বানাই, সেটাই ভবিষ্যৎ হওয়া উচিত। তোমার নিজের কাছে ভবিষ্যৎ বর্তমান দুটোই হচ্ছে ভালোবেসে আমি ছবিটা যাতে বানাতে পারি,
সেই ভালোবাসাটা ছবির প্রতি যাতে না কমে। যে কোনো আর্ট, মানে লেখা, সেটা গল্প লেখা হতে পারে, সেটা একটা ছবি আঁকা হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ভালোবেসে করে যাওয়াটাই দরকার। আমার মনে হয় যে ভবিষ্যতের মানে ডিসাইড করার, এটা 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 লোকজন হয়তো বলতে পারে যে মানে ছোটবেলা বাবা মারা বলতো যে তো ভবিষ্যৎ কি আমি জানি না, মানে এটা একটা খুব, আমার মনে হয় যে খুব খুব মানে বাইনারি ওয়ে অফ বা সুপারফিশিয়াল ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। দের ইজ নাথিং called like future and all, because first of all, who knows what the future will be, like আমরা কতদিন মানে যা পৃথিবীর অবস্থা কতদিন একটা বেঁচে বেঁচে থাকবো সেটাও একটা প্রশ্ন। তো প্রথম কথা, ভবিষ্যতের কনসেপ্টটাই আমার কাছে খুব মানে খুব অদ্ভুত লাগে। হ্যাঁ, একটা একটা ইয়ে লাগে, ধোঁয়াশা লাগে। তো সেই কারণে আমার মনে হয় যে তার ফলে যেটা আমরা ভালোবেসে করতে চাই সেটা করে যাওয়াটা ইম্পর্টেন্ট। বাজেটটা ইজ নট আ বিগ থিং, মানে অফকোর্স মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক আ ফিল্ম লাইক জুরাসিক পার্ক, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এবং ইফ ইউ হ্যাভ আ ওয়ে অফ, ইফ ইউ হ্যাভ আ উইল, দেয়ার প্রবাবলি উইল বি ওয়ে। ইট উইল টেক ইউ টাইম। হতেই পারে যে তুমি জুরাসিক পার্ক বা টাইটানিকের মতো সিনেমা বানাতে চাইছো, অফকোর্স মানে গ্রেট ফিল্মস, সেটা হতেই পারে। তো আমার মনে হয় যে ইউ শুড ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট অ্যান্ড ইউ শুড পারসিভিয়ার towards that, if that is your goal. If you love it enough, it will happen. Mane I don't know, don't ask me how it will happen, I also don't know, but I know, if see every film you make, I've realized that every film we make, we are starting essentially from scratch. আমরা জিরো থেকে শুরু করছি। মানে আমি একটা ছবি খুব সাকসেসফুল, আমার হয়তো কোনো ছবি হয়ে গেছে বক্স অফিসে হিট, পরের ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে if I'm a true artist, I am actually starting from zero. যদি আমি ফর্মুলাতে এখন ফেলে দিই তাহলে আলাদা কথা, যে এই ছবিটা হয়ে গেছে, এটা পরেরটা এরকম হবে, পরেরটা আমি ওভাবেই বানাবো। লোকজন হয়তো বলবে যে হ্যাঁ তুমি আগের মতো ওর মতো একটা সিনেমাই আমার জন্য করো, তাহলে আলাদা কথা, তাহলে ইউ উইল গেট স্যাচুরেশন, ইউ উইল নট গ্রো। আমি এরকম তো শুনেছি, আমাদের বাংলাতে একজন ফিল্ম মেকার ছিল যে নাকি দর্শকের ইমোশন ডিকোড করে একটা ফর্মুলা বানিয়ে ছবি বানাতে শুরু করেছিল, তার অবস্থাটা দেখতেই পাচ্ছি। তো সেই রকম আর কি। তো সেটাই আমার মনে হয় যে ইফ ইট ইজ গুড ফর দেম, যদি তাদের মনে হয় যে তারা সেটা তাদের কাছে ঠিক, তাহলে ঠিকই। আমি এখন তোমায় বলতে পারি, তুমি যে প্রশ্নটা আমায় করলে, স্পেশালি বিকজ আই নো ইউ অ্যান্ড many people who think similar way like us, if we love our craft enough, if we love cinema enough, Tarantino, to quote Tarantino, so Tarantino অনেক প্রবলেমেটিক কথাবার্তা রিসেন্ট টাইমসে বলেছে, but to quote him, I think if we love cinema enough, we cannot help but make a good film, right? I think that is the way it is. And also pair it up with a David Lynch quote. David Lynch বলে দিয়েছেন যে every film has been made in this world, but not by you. সব গল্প বলা হয়ে গেছে, কোনো গল্প এমন নেই যেটা বলা হয়নি। Nothing new is happening, but everything is again new because we are making it. এবং সেই কারণে আমি সেটা ডেভিড লিঞ্চের সিনেমা দেখলেও মনে হয়। অর্ক ভট্টাচার্য যখন সিনেমা বানাচ্ছে, আমি অর্ককেই দেখতে চাইছি ওটাতে। মানে অর্কর জুরাসিক পার্কও যদি হয় সেটা, তাহলে অর্ক সেটাতে কি আনছে, সেই ওয়ার্ল্ডের মধ্যে, মানে ডাইনোসরটাকে কিভাবে দেখছে, ইন্টারপ্রেট করছে। আমি অর্ককে দেখবো, কারণ আমি তোমার থটটাকে দেখতে চাই ওখানে। মানে এসেনশিয়ালি বিকজ সিনেমা শুড বি ট্রিটেড লাইক আ বুক। মানে এত বই, সব লাভ, রোমান্টিক কমেডিজ, রোমান্টিক বুকস তো এত লেখা হয়, রোমান্টিক কমেডির ফর্মুলা তো তাই, মানে বয় মিটস গার্ল, একটা মিট কিউট হয়, আমরা জানি, ট্রোপ গুলো জানি, কিন্তু রোমান্টিক কমেডি তাও এত রকম ইন্টারেস্টিং হলে আমরা দেখি কেন? কারণ অথর মানে ফিল্ম মেকার ইজ অ্যান অথর হিয়ার, তার ইন্টারপ্রিটেশনটা আমরা দেখি। মানে ট্যারেন্টিনোর কথা এক্ষুনি তুললাম, মানে ট্যারেন্টিনো তো নিজেই বলে যে আই স্টিল ফ্রম এভরিথিং। সো কিন্তু ট্যারেন্টিনোর ফিল্মগুলো এত ফ্রেশ লাগে তার উপরও, কারণ সে নিজের কাস্টমার ট্যারেন্টিনোকে দেখতে পাই। তার মধ্যে ট্যারেন্টিনো থাকে সব ছবির মধ্যে। I see his personality, I see him in those films. I see Reservoir Dogs বা Pulp Fiction বা Django Unchained, Inglourious. I see Tarantino in them. I see his personality, who is, and I am interested knowing him as a director. I am interested in knowing ঋত্বিক ঘটকও আমরা সিনেমা যখন দেখি, পার্টিশন নিয়ে তো এত লোক এত রকম লিটারেচার লিখেছেন, সিনেমাও করেছেন অনেক রকম ভাবে, বাট ইজ এসেনশিয়ালি ঋত্বিক ঘটক, বিকজ ঋত্বিক ঘটককে আমি দেখতে পাই। মৃণাল সেনের কলকাতাই আমরা বলি, কারণ হি হ্যাজ ডিফাইন্ড দ্যাট নিশ ফর হিমসেলফ, যে মৃণাল সেন কিভাবে কলকাতাকে দেখেছেন, অপূর্ব, মানে আনপ্যারালাল। তো সত্যজিতের কলকাতা তরুণ
মৃণাল সেনের কলকাতা। সত্যজিৎ রায়ের কলকাতা ডিফারেন্ট। তরুণ মজুমদার একভাবে জয়েন্ট ফ্যামিলিকে দেখেছেন, একভাবে ফ্যামিলি ভ্যালুসকে দেখেছেন। তো সেটা গ্রাম আমার মনে বাংলাকে হয় তরুণ আরেকভাবে মজুমদারের গ্রাম বাংলাকে আরেকভাবে দেখেছেন। যেটাতে অনুপ কুমারের সিনেমাটা বলো, যেটার জীবনপুরের পথিক যে সিনেমার গান পলাতক, তরুণ মজুমদারের পলাতক গ্রাম বাংলাকে একভাবে দেখিয়েছে, সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের গ্রাম বাংলা একরকম, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অশনি সংকেত একরকম। আবার তপন সিংহ মধ্যবিত্ত বাঙালি জীবন, তার ভ্যালুজ, ফ্যামিলিকে গল্প হলো সত্যিতে একরকম ভাবে উনি ইন্টারপ্রেট করেছেন। তরুণ মজুমদার কিন্তু গল্প হলো সত্যি মনে হতে পারে ইটস ইন দ্য সেম ওয়ার্ল্ড, ফ্যামিলি এন্ড অল, বাট তরুণ মজুমদারের ফ্যামিলি ইজ ভেরি ডিফারেন্ট, দ্য ওয়ে হি লুকস এট ফ্যামিলি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম গল্প হলো সত্যি। ইভেন তুমি যদি এদের বাদও দাও, তুমি অরবিন্দ মুখোপাধ্যায় যদি ধরো বা অজয় কর যদি ধরো, এরাও কিন্তু নিজেদের একটা পার্সোনাল টাচ প্রত্যেকটা ছবির মধ্যে তুমি দেখতে পাবে, তুমি বুঝতে পারবে এটা অজয় করের ওয়ে অফ ভিউইং দ্য ওয়ার্ল্ড। বা অরবিন্দ মুখোপাধ্যায় যখন অগ্নিশ্বর বানাচ্ছেন, ইট ইজ হিজ ওয়ে, বা তখন ধর্নিমে বানাচ্ছেন, ইট ইজ হিজ কমেডি। অপূর্ব অপূর্ব, মানে সেটা আমার মনে হয় যে সেটা এখন সেটা মিসিং অ্যাকচুয়ালি, সেই জিনিসটাই এখন পার্সোনাল টাচটাই, সিনেমা নিয়ে পার্সোনাল টাচটাই মিসিং, যার ফলে মানে আমার মনে হয় যে অধিকাংশ ছবি, মানে এটা ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য, আমি তো দেখি মানে বোঝা যায় না, মানে অনেক ছবির লোকের অনেক অনেক ফটোগ্রাফার লেজেন্ডস যারা, তাদের ফটোগ্রাফ দেখলেই বোঝা যায় যে এটা ওই ফটোগ্রাফারের ছবি, তোলা ছবি, তাদের ট্রেডমার্ক, মানে তারা ওইভাবেই দেখেছে। হ্যাঁ, তো সেইটা আমার মনে হয় যে এখন সবাই একটা এমুলেট করতে চায়। স্ট্রিট ফটোগ্রাফির একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, ওইভাবেই কিছু কিছু এলিমেন্ট থাকতে তার ফলে মানে অর্ক কোন ছবি তুলছে, তথাগত কোন ছবি তুলছে, অমুকজন কোন ছবি তুলছে, এখন আর বোঝা যায় না, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। অদ্ভুত একটা, মানে সেই একটা অদ্ভুত গ্রামারে পড়ে গেছে। এটাই কি ভবিতব্য, যখন অনেক কিছু মানে অনেকটা সময় কেটে যায়, এত কিছু অ্যাকুমুলেট করার মতো থাকে, তখন সব একরকম হয়ে যায়। সেটাই, এবং সেটাই বলছি যে এটাও কিন্তু এটাও অ্যাকচুয়ালি এটা বর্তমান, এবং এটা এক ধরনের মানে এটা হয়তো আরো কমপ্লিকেট বা আরো খারাপ হতে পারে ভবিষ্যতে। তো তুমি জিজ্ঞেস করলে ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ সেদিক থেকে দেখতে গেলে হয়তো there are things to be concerned about, but that's why I'm saying যে make films because you love it, make the films that you love, and make it in the way that you want to see them. মানে who I think some filmmakers said যে make the like think of the films that you want to see but they have never been made, and then make those films. So that's how I think it should happen. That's how at least I like to look at stuff, and yeah, I'd like to keep that thing intact. তো এই দিয়ে আজকে আমাদের আলোচনাটা শেষ করছি। অনেক গভীর আলোচনা আমাদের হয়ে গেল, আমি একটু টাইম বাড়িয়ে ফেলেছি, 1 ঘন্টা 22 মিনিট আমাদের আলোচনা হয়ে গেছে। This can go on for another half an hour, another 1 or 22 minutes. আমি জানি। সো যাই হোক, আমাদের আলোচনা এখানেই শেষ করলাম আজকের মতো। ভবিষ্যতে আবার তথাগতদাকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম লাইভে, যে তুমি আবার চলে এসো যে কোনো সময়। আমি জানি এবার তুমি আমাকে অ্যাপ্রোচ করেছিলে, পরে এবার আমি তোমাকে লাইভে অ্যাপ্রোচ করে দিচ্ছি যে প্লিজ এসো, প্লিজ। আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা বাকি রয়ে গেছে, লিটারালি মনে হলো যে মানে প্রচুর আলোচনা বাকি রয়ে গেল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, আমার মনে হয় যে এই আলোচনার কোনো শেষ নেই, এবং আমি আলোচনাটা এত সুন্দরভাবে হলো কারণ আমরা দুজনেই সিনেমাকে তো ভালোবাসি বলে। ঠিক, আমার মনে হয় যে সেটাই একমাত্র উপায়, মানে সিনেমাকে ভালোবাসি বলে আলোচনাটা করতে এত পছন্দ করি, এবং একই মানে লাইক মাইন্ডেড লোকেদের সাথে আলোচনাটা করাটা খুব ইম্পর্টেন্ট। Is one of them. So thank you, Orko, for the chat as well. I enjoyed it as much as you did, and yeah, it can go on forever. Thank you তথাগতদা, খুব খুব ভালো থেকো তুমি, আর আপনারাও খুব ভালো থাকবেন। আমাদের এই আড্ডা এখানেই আমরা শেষ করছি, এবং এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, এবং এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলের সাথে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দিন। নমস্কার।